আজকের ক্লাসে আমরা ডাব্লিউবি সেট 2023 পেপার 2 ফিলোসফির প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। টোটাল প্রশ্নের সংখ্যা হচ্ছে 100টা, বাট 100টা একদিনের ক্লাসে আলোচনা করা সম্ভব হবে না। আশা করছি আমরা 50টা প্রশ্ন আজকে আলোচনা করতে পারবো। এটা আনসার কি বলাটা ভুল হবে, এটা আলোচনা বলাটাই ঠিক হবে, কারণ যথেষ্ট ডিফিকাল্ট প্রশ্ন এবং ভেতর থেকে না পড়লে এই প্রশ্নের উত্তর করা নেক্সট টু ইম্পসিবল সবার পক্ষেই। হ্যাঁ, তো চলো আমি স্ক্রিন শেয়ার করছি, তোমরা প্রশ্নগুলো দেখো। প্রশ্নগুলো দেখতে দেখতে আমরা আলোচনাটা আজকের ক্লাসে শুরু করি। সলেমন, মাইক্রোফোনটা মিউট করে দাও। হ্যাঁ, সলেমন, মাইক্রোফোন মিউট করো। আচ্ছা, চলো আমি স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? ক্লিয়ার? স্ক্রিন সবার কাছে ক্লিয়ার নাকি একটু বলো। আচ্ছা, স্ক্রিন সবার কাছে ক্লিয়ার। একটু আসি প্রশ্নগুলোতে, ঠিক আছে? বাংলা দেখবো না, বাংলা দেখতে গেলে জটিলতার সৃষ্টি হবে। বাংলা দেখবো না, আমরা ইংরাজি থেকেই আলোচনাটা করব। এবং তোমরা সবাই কিন্তু ভোকাল থাকবে, তোমরা সবাই বলবে, ভুল হোক ঠিক হোক এখানে কিছুই যায় আসে না। ঠিক আছে, আমরা আলোচনা করতে বসেছি, আমরা আজকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আলোচনার দরকার আছে এই প্রশ্নগুলো নিয়ে। চলো আমরা শুরু করি। সবাই কিন্তু বলবে, যা যেটা আনসার করেছো সেটা ভুল হোক ঠিক হোক সবাই কিন্তু রিপ্লাই করবে। আমি যখন সবাইকে জিজ্ঞাসা করব, আগে তোমাদেরই আমি জিজ্ঞাসা করব যে তোমরা কি করেছো। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন, এখানে যেটা ওয়াই সিরিজের প্রথম প্রশ্ন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, রাসেল ডিস্টিংগুইশেস বিটুইন অর্ডিনারি প্রপার নেমস অ্যান্ড লজিক্যালি প্রপার নেমস। এখন সবাই জয়েন করছেন। Russell distinguishes between ordinary proper names and logically proper names. Identify the correct instance of a logically proper name from the following. চারটের মধ্যে কোনটা লজিক্যালি প্রপার নেম অ্যাকর্ডিং টু বার্টন রাসেল? রবীন্দ্রনাথ টেগোর, দ্য সিটি কলকাতা, দ্য গঙ্গা অ্যান্ড দিস। বলো কোনটা লজিক্যালি প্রপার নেম অ্যাকর্ডিং টু রাসেল? দিস। কেন? কেন আনসারটা দিস বললে? কারণ রবীন্দ্রনাথ ট্যাগোর তো হতে পারে না, কারণ সেটা তো একটা বর্ণনা, ডেসক্রিপশন হয়ে যাচ্ছে, সেটা তো প্রপার নেম নয়। প্রপার নেম তো সেই অর্থে কোনো নাম তো, মানে রবীন্দ্রনাথ বা যদি বলি সক্রেটিস, এরকম তো আর প্রপার নেম উনি তো বোঝাননি। উনি বলেছেন যে আহ যে কোনো নামকে উনি প্রপার নেম বলেছেন, কোনো বিশিষ্ট নামকে। তো সেই অর্থে আমার মনে হলো দিসটা তো তাই হতে পারে। আচ্ছা, আবার বাকিরা বলো তো কি করেছো, কি করেছো বাকিরা? মানে প্রপার নেমের সংজ্ঞাটা কি একটুখানি কেউ বলবে? ফর রাসেল, দ্য মিনিং অফ আ লজিক্যালি প্রপার নেম ইজ দ্য অবজেক্ট ইট স্ট্যান্ডস ফর। ঠিক আছে, ইফ দেয়ার ইজ নো অবজেক্ট, if there is no object that the name stands for, it is literally meaningless. To know the meaning of a logically proper name is to know the object it stands for. Hmm. Where this is a matter of being directly acquainted with the object, যেটা সরাসরি অবজেক্টকে আইডেন্টিফাই করে। আমার মনে হচ্ছে এটা দিস ইজ দ্য কারেক্ট আনসার। বাকিরা কি বলছো বলো তো? ডিসি ম্যাম ডি করেছি। করেছি। দিস ইজ দ্য কারেক্ট আনসার, বিকজ কারণটা একটু বুঝে নেওয়া দরকার, এমনি এমনি তো আনসার করলে হবে না। ফর রাসেল দ্য মিনিং অফ আ লজিক্যালি প্রপার নেম ইজ দ্য অবজেক্ট ইট স্ট্যান্ডস ফর। হ্যাঁ, ওয়েদার দিস ইজ আ ম্যাটার অফ বিং ডাইরেক্টলি অ্যাকুইন্টেড উইথ দ্য অবজেক্ট, মানে ডাইরেক্টলি যেটা কোনো একটা অবজেক্টকে বোঝাচ্ছে। এই ক্ষেত্রে এটা কিন্তু, এটার উত্তর কিন্তু হবে দিস। 1 নম্বরের কারেক্ট আনসার কিন্তু হবে ডি, দিস হবে কিন্তু এটার কারেক্ট আনসার। যে রবীন্দ্রনাথ ঠাকুর করেছো বা দ্য সিটি অফ কলকাতা করেছো বা দ্য গঙ্গা করেছো, এটা কিন্তু ভুল আনসার হবে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু রাসেল, আই থিঙ্ক সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 2 নম্বর,
When Wittgenstein hold that a picture is a model of reality, he means that language cannot depict a state of affairs and only drawings can do this. The task of language is to describe its linguistic form. The elements of language can picture a state of affairs in the same way as elements of a picture do to picturize the world, and artists are competent to picture a reality. বলো 2 নাম্বার অ্যাকর্ডিং টু উইটগেনস্টাইন কোনটা কারেক্ট আনসার হবে? ম্যাম বি করেছি। বি করেছো? বি? সি করেছি। সি হ্যাঁ সি ম্যাম। আমি কি করেছি ম্যাম? কেন বি করেছো কেন আনসারটা? বি বি করেছো কেন আনসারটা? আই থিঙ্ক সো এটার আনসার, আমি যদিও উইটগেনস্টাইনটা আমি নিজে পড়াইনি, তোমাদের এখনো পড়ানো হয়নি আমার উইটগেনস্টাইনটা, সিদ্দিক স্যার পড়াবেন বলেছেন। তো দ্য এলিমেন্ট অফ, আমার তো মনে হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য এলিমেন্টস অফ ল্যাঙ্গুয়েজ ক্যান পিকচার আ স্টেট অফ অ্যাফেয়ার্স ইন দ্য সেম ওয়ে অ্যাজ এলিমেন্টস অফ আ পিকচার ডু টু পিকচারাইজ দ্য ওয়ার্ল্ড। তাই তো, আমি ভুল বলছি না তো? আমার তো মনে হচ্ছে সি হচ্ছে কারেক্ট আনসার। সি হবে ম্যাম। হ্যাঁ, এটা সি সি কারেক্ট হয়েছে। আনসার। এটা সি কারেক্ট আনসার। দুইয়ের কিন্তু সি কারেক্ট আনসার, বি ইজ নট আ কারেক্ট আনসার। সি কারেক্ট আনসার। তারপরের প্রশ্নটা আমি স্টুডেন্টদের কিছু পড়িয়েছি, এটা আমি, হোয়াট ইজ নট ট্রু ফর দ্য এথিক্যাল ইন্টুইশনিজম। আমি পুরো ইন্টুইশনিজমের আলাদা একটা অন্য জায়গায় ক্লাস হয়েছিল, সেখানে আমি পুরো বিষয়টা পড়িয়েছিলাম। দেখি কেমন পারছো তোমরা, যে হোয়াট ইজ নট ট্রু ফর দ্য এথিক্যাল সি হবে ইন্টুইশনিজম। ম্যাম, এটা সি। কারণ মরাল ভেরি ভ্যালু গুড, শুড বি জাস্টিফাইড ইনফারেন্সিয়ালি, এটা ভেরি হতে গুড। পারে না, এটা এটা নন হতে পারে। ইনফারেন্সিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এটার কারেক্ট আনসার হবে সি, মোরাল ভ্যালু শুড বি জাস্টিফাইড ইনফারেন্সিয়ালি। এটা ভুল। অ্যাকর্ডিং টু এথিক্যাল ইন্টুইশনিজম আমরা moral truths can be known immediately, it is consistent with foundationalism, and it is consistent with cognitivism. হ্যাঁ, ethical intuitionism is a part of cognitivism. It is consistent with foundationalism, and moral truths can be known immediately. ঠিক আছে, বাট এইটা কিন্তু অ্যাকর্ডিং টু এথিক্যাল ইন্টুইশনিজম এটা হচ্ছে ভুল, যে মোরাল ভ্যালু শুড বি জাস্টিফাইড ইনফারেন্সিয়ালি। দিস ইজ রং অ্যাকর্ডিং টু এথিক্যাল ইন্টুইশনিজম। তো 3-এর কিন্তু সি হচ্ছে কারেক্ট আনসার। এটা, which of the statements below, 4 number, which of the statements below summarizes what Kant's constructivism says about the world of which we can have knowledge? It is entirely created by our mind. It has its own structure independent of our mind. C number, its fundamental structure depends on our minds, but our minds must work with given material which is not created by the mind. Very good. And it is সাস্টেইনড বাই আ সিঙ্গেল ডিভাইন মাইন্ড। বলো কি হবে এটার, কি বলার আছে? 4-এর কি কারেক্ট আনসার হবে? সি। সি ইজ দ্য কারেক্ট ম্যাম আনসার। সি সি করেছি। সি C is the correct answer according to Immanuel Kant. Its fundamental structure depends on our minds, but our minds must work with the given material. উপাদান আমার বাইরের জগৎ থেকে আসে, given material which is not created by the mind. এটা মাইন্ড তৈরি করেনি। মাইন্ড একটা স্ট্রাকচার, ফান্ডামেন্টাল স্ট্রাকচার ফর্ম করে, বাট আমার মাইন্ড যে উপাদানগুলোর উপরে কাজ করে সেটা কিন্তু আমার মনের দ্বারা সৃষ্ট নয়। সুতরাং 4-এর অ্যাকর্ডিং টু ইমানুয়েল কান্টের কনস্ট্রাকটিভিজম, এটা সি কিন্তু কারেক্ট আনসার। 4-এর সি হচ্ছে কারেক্ট আনসার। খুবই ভালো প্রশ্ন, ভেতর থেকে প্রশ্ন। এইটা বলো, এইটা আর একটা প্রশ্ন, দেখি তোমরা পেরেছো কিনা। হোয়াট ইজ পিটার সিঙ্গারস বেসিক কনক্লুশন ইন অল অ্যানিমালস আর ইকুয়াল? হ্যাঁ, পিটার সিঙ্গার অল অ্যানিমালস আর ইকুয়াল বলতে তিনি কি বুঝিয়েছেন? হ্যাঁ, 4টে পয়েন্ট এখানে আছে, যদিও এত বড় করে ইলাবোরেট করছি না, তোমাদের সামনে প্রশ্নটা খোলা আছে। আমাকে বলো তো যে এই 4টের মধ্যে কোনটা কারেক্ট আনসার করেছো? বি করেছি। ম্যাম সি করেছি। এটার উত্তর আমার মনে হয়েছে, আমার মনের হওয়া থেকে আমি তোমাকে বলছি, এটার উত্তর সি হবে। ঠিক আছে, এটার উত্তর সি হবে। হ্যাঁ, কেন, কেনটার জাস্টিফিকেশন আমি না দিয়ে তোমাকে সি উত্তরটা বলবো না। আমি তোমাকে বলছি কেনর জাস্টিফিকেশনটা একটু বলে দিই, দাঁড়াও।
হ্যাঁ, কারণ অ্যাকর্ডিং টু পিটার সিঙ্গার অল অ্যানিমালস আর ইকুয়াল, এই কথাটা বলতে পিটার সিঙ্গার এটাই বুঝিয়েছেন যে অ্যাজ উই স্ট্রাইভ ফর ইকুয়ালিটি উই শুড স্ট্রাইভ ফর ইকুয়াল কনসিডারেশন অফ দ্য ইন্টারেস্ট অফ হিউম্যান বিংস অ্যান্ড নন হিউম্যান অ্যানিমালস। সবার ক্ষেত্রে হিউম্যান বিং অ্যান্ড নন হিউম্যান যে অ্যানিমালস রয়েছে তাদের ইকুয়াল কনসিডারেশনের কথা বলা হয়েছে, তাদেরকে সমভাবে দেখার কথা বলা হয়েছে, সমবিবেচনার অধিকারী। হ্যাঁ, তো আমার মনে হয়েছে এটা যে এই যে সি নাম্বার দিয়েছে, দেখো বাংলাটাও আমি যদি দেখি, ইংরাজিটা আগে দেখো যে অল ক্রিচার্স দ্যাট ক্যান সাফার, তার মানে কি বলছে সব প্রাণী যারা যন্ত্রণা অনুভবে সক্ষম, মানে মানুষ হতে পারে, আবার মানুষ ছাড়া বাকি যারা যারা প্রাণী রয়েছে সব প্রাণীরাই, যাদের তো ইন্দ্রিয় রয়েছে তারা যন্ত্রণা অনুভব করতে সক্ষম, তাদের প্রজাতি নিরপেক্ষভাবে তাদের স্বার্থ বিষয়ে সমবিবেচনার অধিকারী। হ্যাঁ, রিগার্ডলেস, দেখা যাবে না যে তারা মানুষ কি মানুষ নয়। হ্যাঁ, তাদেরকে সমভাবে সব প্রজাতির মানুষকে মানুষ বলে তাকে স্পেশালি ট্রিট করছি আর অপ্রাণী বলে তাকে ট্রিট করছি না, এটা করা যাবে না। এখানে এটাই বলেছে যে অল ক্রিচার্স দ্যাট ক্যান সাফার ডিজার্ভ ইকুয়াল কনসিডারেশন, সবাইকে সমভাবে দেখা উচিত। হ্যাঁ, অফ দেয়ার ইন্টারেস্ট রিগার্ডলেস অফ দেয়ার স্পিসিস, আমার দেখাই দরকার নেই তারা কোন প্রজাতির, দেখার দরকার নেই, বাট তাদেরকে ইকুয়াল কনসিডারেশন দিতে হবে, তারা সমবিবেচনার অধিকারী। তো 5 নম্বরের কিন্তু বি ইজ নট দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। আর মানে বিটা একদম কারেক্ট আনসার নয়, ঠিক আছে। অমানব প্রাণী যেভাবে বলেছে, কিছু অমানব প্রাণী না, সব প্রাণীর কথা বলা হয়েছে, সব প্রাণী, কিছু অমানব, এখানে কি বলছে যে সব বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী, কিছু অমানব প্রাণী সহ, কিছু কেন, সবার কথা পিটার সিঙ্গার বলেছেন, সবাইকে, যারা যন্ত্রণা অনুভবে সক্ষম মানেই তারা প্রাণী। হ্যাঁ, তাদেরকে প্রজাতি নিরপেক্ষভাবে স্বার্থ বিষয়ে সমবিবেচনার অধিকারের কথা বলা হয়েছে অ্যাকর্ডিং টু পিটার সিঙ্গার। 5-এর কিন্তু সি হচ্ছে কারেক্ট আনসার। Identify the philosopher who was a strongly advocate of multiculturalism, এটার উত্তর হবে কিন্তু সি, সি। হ্যাঁ, হ্যাঁ, উইল কিমলিকা, এটা হচ্ছে কিন্তু এটা কারেক্ট আনসার হবে। কারেক্ট আনসার, যিনি মাল্টিকালচারালিজম নিয়ে নিজের বক্তব্য রেখেছেন, 6 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার। 7 নাম্বার, জৈন মেটাফিজিক্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ relativistic pluralism, realistic pluralism, absolute monism and idealistic pluralism। সিআরটি প্রথমেই যদি আমি অফ করে দিই, কারণ এই দুটো হবে না, তাহলে আমি যদি রিলেটিভিস্টিক বি। প্লুরালিজম এন্ড রিয়ালিস্টিক প্লুরালিজম, কোনটা হবে? এ ম্যাম। A is the correct answer. একদম একদম A is the correct answer. জৈন মেটাফিজিক্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ রিলেটিভিস্টিক প্লুরালিজম। 7 এর A হচ্ছে কারেক্ট আনসার। এটা তো খুবই সোজা একটা প্রশ্ন, 8 নম্বরেরটা সবাই পারা উচিত এটা। which among the following conditions is violated in the sentence water the plant with fire বন্যিনা সিঞ্চেত, এটা হচ্ছে যোগ্যতা, যোগ্যতা ইজ দ্য কারেক্ট আনসার, যোগ্যতার অভাব আছে, বন্যির সেচন করার যোগ্যতা নেই। হ্যাঁ, বন্যির সেচন করার যোগ্যতা নেই, তো এখানে 8-এর এ হচ্ছে কারেক্ট আনসার। এটা প্রতিবারই এরকম প্রশ্ন আসে, এটা তো ঠিক হবেই সবার। 8 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার। 9 নাম্বার এবার, ঠিক আছে। 9 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাকর্ডিং টু গটলভ ফ্রেগে। ফ্রেগের সেন্স অ্যান্ড রেফারেন্স থেকে প্রশ্ন এসেছে, এটাও পারা উচিত সবার, আশা করি এটা পারবে সবাই। সেন্স ইজ আ অবজেক্ট অফ প্রেজেন্টেশন অফ অবজেক্ট, সেন্স ইজ দ্য মোড অফ প্রেজেন্টেশন অফ অবজেক্ট, সেন্স ইজ অবজেক্টিভ, সেন্স ইজ সাইকোলজিক্যাল অ্যান্ড সেন্স ইজ রিলেটিভ। কোনটা করেছো বলো? ম্যাম এটা তো বি হবে। হ্যাঁ, এটা বি কারেক্ট আনসার হবে। হ্যাঁ ম্যাম, বি বাকিরা কেউ কিছু করেছি। করেছো? হ্যাঁ, এটা বি কারেক্ট আনসার হবে একদমই। চেঞ্জ দ্য only মোড অফ 1 and 2 are প্রেজেন্টেশন। true. হ্যাঁ, হ্যাঁ, সেন্স ইজ আ মোড অফ প্রেজেন্টেশন and object and সেন্স ইজ অবজেক্টিভ, এই দুটোই কারেক্ট আনসার। তো 9 নম্বরের কিন্তু বি তোমার কারেক্ট আনসার হবে, only 1 and 2। তারপর এবার 10 নাম্বার। আচ্ছা, এইটা দেখো, এবার এটা বেশ ট্রিকি প্রশ্ন দিয়েছে, মানে প্রত্যেকটা প্রশ্নই, সহজ প্রশ্নগুলোকে অন্যভাবে একটু ঘোরানো হয়েছে জটিল ভাবে। হুইচ অফ দ্য অল্টারনেটিভ ডাজ নট হোল্ড ইন দ্য কেস অফ আ ভ্যালিড আর্গুমেন্ট। একটা ভ্যালিড আর্গুমেন্টের ক্ষেত্রে কোন অল্টারনেটিভটা হোল্ড করে না, ভ্যালিড আর্গুমেন্ট হতে গেলে কোনটা হবে না, কোনটা থাকবে না? দ্য কনক্লুশন ইজ ফলস,
হ্যাঁ, দ্য কনক্লুশন ইজ ট্রু, বোথ দ্য প্রেমিসেস অ্যান্ড কনক্লুশন ইজ ট্রু অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। বলো তো কোনটা হবে না? এ হবে ম্যাম, এ হবে, ম্যাম কারণ এ এটা হবে, ম্যাম এ ডি করেছি ম্যাম, হবে ম্যাম। কেন এ এ হবে হবে কেন? কেন ডি এ হবে হবে। কেন? আচ্ছা, বৈধ যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না? হ্যাঁ ম্যাম, পারে ম্যাম। মিথ্যা হতে পারে তো। যদি যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয় তবেই অবৈধ হবে। এটা কিন্তু একমাত্র ভুল যদি বললে, এখানে এটা কিন্তু ভুল বললে। হ্যাঁ, মানে রুমি ভুল বললে, আমি বললাম না, বাকিরা ভুল বললে কিন্তু। তুমি ভেবে দেখো, which of the এটা alternative does none not of the hold in the case of valid argument? ভ্যালিড আর্গুমেন্টের ক্ষেত্রে কোনটা হোল্ড করবে না? দ্য কনক্লুশন ইজ ফলস। তুমি কি করে হোল্ড করে না? যদি আমার প্রেমিসেস ফলস হয়, কনক্লুশন ফলস হয়, অসুবিধার কি আছে? অসুবিধার তো কিছু নেই, সেখানে তো আর্গুমেন্ট ভ্যালিড হয়ে যাচ্ছে, তাই নয় কি? দ্য কনক্লুশন ইজ ফলস, এটা একদম ঠিক উত্তর নয়, কারণ অনেকেই না বুঝে এটা কিন্তু উত্তরটা করে আসবে। কিন্তু আমি যদি বলি যে প্রেমিসেস আর ফলস অ্যান্ড কনক্লুশন ইজ ফলস, তাহলে অসুবিধার কোথায় আছে? অসুবিধা তো কোনো জায়গায় নেই। এ কিন্তু আনসার হবে না। কোনটা আনসার হবে? ম্যাম লাস্টেরটা। নান অফ দ্য অ্যাবাভ, উপরোক্ত বিকল্পগুলোর মধ্যে কোনোটিই নয়, কোনোটিই নয়। ম্যাম কি? ম্যাম যদি বলতো যে যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তাহলে ওটা অ্যান্সার হতো। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। ভ্যালিড আর্গুমেন্টের ক্ষেত্রে তিনটেই হোল্ড করে। দ্য কনক্লুশন ইজ ফলস, তোমাকে যদি বলে বৈধ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত সত্য হতে পারে, সিদ্ধান্ত মিথ্যা হতে পারে, অবশ্যই বৈধ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে। দ্য কনক্লুশন ইজ ট্রু, হ্যাঁ অবশ্যই বৈধ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্ত সত্য হতে পারে। বোথ দ্য প্রেমিসেস এন্ড কনক্লুশন ইজ ট্রু, হ্যাঁ অবশ্যই বৈধ যুক্তির ক্ষেত্রে আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্তও সত্য হতে পারে। কোনো অসুবিধা তো নেই। এটার উত্তর তো নান অফ দ্য অ্যাবাভ হবে। এটার উত্তর নান অফ দ্য অ্যাবাভ হবে, কোনোটাই নয়। কোনো অল্টারনেটিভই এখানে হোল্ড করে না। কনক্লুশন ফলস, এটা আনসার নয়। এটা অনেকেই, কেন 99% ভুল করে চলে আসবে। লজিক যদি না বোঝো, আনসার 99 ভুল হবে। এটা 10 নম্বরে ডি হচ্ছে কারেক্ট আনসার। উপরিউক্ত বিকল্পগুলোর মধ্যে কোনোটিই নয়। মানে ট্রিকি প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, কিছু করার নেই, তোমাদেরও বুঝে বুঝে করতে হবে। ওই যে বললাম, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই আর। 11 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ইন কার্ল মার্কস ফিলোসফি? কার্ল মার্কসের দর্শনে কোনটা ঠিক নয়? কি করেছো এটা? কি করেছো? বলো না কি আছে। ভুল বললে, ঠিক বললে কি আছে বলো, কোনটা করেছো? ম্যাম ডি করেছি। ডি? এটার কি উত্তর সি হবে না? যদি এই সি উত্তরটা আমাকে ডলি ম্যাম বলেছেন, আমি দেখার সুযোগও পাইনি, ডলি ম্যাম বললেন এটার উত্তরটা সি হবে। মার্কস কি ক্লাস স্ট্রাগলের আইডিয়াটা হেনরি ডি সেন্ট সিমনের কাছ থেকে পেয়েছিলেন, তার রাইটিং থেকে? অ্যাকর্ডিং টু ডলি ম্যাম, উনি বললেন, যেহেতু উনি মার্কসটা তোমাদের পড়িয়েছেন, উনি বললেন যে 11 সি হচ্ছে কারেক্ট আনসার হবে। ইট ইজ নট ট্রু অ্যাকর্ডিং টু কার্ল মার্কস ফিলোসফি। মার্কস গট দ্য আইডিয়া অফ দ্য ক্লাস স্ট্রাগল ফ্রম দ্য রাইটিংস অফ হেনরি ডি সেমন, সেন্ট সেমন। এখান থেকে মনে হয় উনি গ্রহণ করেননি। আমি মনে হয় বললাম, কারণ আমি নিজে চেক করিনি প্রশ্নটা, তাই আমার সময় ছিল না। তোমরা কি করেছো বলো বাকিরা? চুপ করে থাকলে হবে সি না। সি সি করেছি। ম্যাম কি সেটাই করেছো? করেছি। দাঁড়াও, একটু দেখেও নি, তোমাকে বলছি যখন, কেন দেখবো না? না, এটাই উত্তর হবে, এটাই উত্তর হবে। সি হবে উত্তর। ঠিকই বলেছেন ম্যাম, সি। এরপরেরটা, এ তো আর একটা প্রশ্ন, যারা ইয়েতে লজিক করনি তাদের পক্ষে ডিফিকাল্ট, এমএ তে। আন্ডার হুইচ কন্ডিশন ক্যান উই, ক্যান অ্যান অ্যাক্সিওমেটিক সিস্টেম নট সেড টু বি কমপ্লিট? কখন একটা অ্যাক্সিওমেটিক সিস্টেমকে কমপ্লিট বলা হয়? কি করেছো এটার উত্তর? এ বি সি ডি, চারটে অপশনের মধ্যে কি করেছো বলো, বলো বলো, কে উত্তর জানো? কি করেছো এটার উত্তর বলো? এটার উত্তর, মানে আমারও একটুখানি কনফিউশন ছিল। একটা অ্যাক্সিওমেটিক সিস্টেমকে, মাস্টার্সে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাক্সিওমেটিক সিস্টেম করানো হয়, অ্যান্ড অ্যাক্সিওমেটিক সিস্টেম ইজ কল কমপ্লিট, হ্যাঁ, ইফ ফর এভরি স্টেটমেন্ট আইদার ইটসেলফ অর ইটস নেগেশন ইজ ডিরাইভেবল ফ্রম দ্য সিস্টেমস অ্যাক্সিওম, তাকেই কমপ্লিট বলা হয়।
আর যদি যুক্তান্ত প্রতি শত শত নিশ্চিত করে। এটার কি উত্তর উপরের কোনোটিই নয় হবে মনে হচ্ছে, নান অফ দ্য অ্যাবাভ। একটা অ্যাক্সিওমেটিক সিস্টেমকে তখনই কমপ্লিট বলা হয়, হ্যাঁ, ইফ ফর এভরি স্টেটমেন্ট আইদার ইটসেলফ অর ইটস নেগেশন ইজ ডিরাইভেবল ফ্রম দ্য সিস্টেমস অ্যাক্সিওম। সিস্টেমের অ্যাক্সিওম থেকে যাকে কমপ্লিটলি ডিরাইভ করা যায়, যদি যুক্তিতন্ত্রের প্রত্যেকটি সদস্যত্ব নিশ্চিত করার সময়। আচ্ছা, আমি এটার উত্তর তোমাদের ডি বলে রাখলাম আজকে, ঠিক আছে? আমি আরেকবার, কালকে তো আমি বসবো বাকি 50টা প্রশ্ন নিয়ে, তখন আমি আরেকবার বলে দেবো। এই 12 নম্বরটা তোমরা একটু দাগ দিয়ে রাখো। হ্যাঁ, একটা অ্যাক্সিওমেটিক সিস্টেমকে কমপ্লিট তখনই বলা হয় যদি সেই ইয়েটা অ্যাক্সিওমস থেকে কমপ্লিটলি তাকে যদি ডিরাইভ করা যায়। হ্যাঁ, তো এখানে সেই অপশনটা এখানে নেই। হ্যাঁ, উপরে উক্ত দুটি যুক্তিতন্ত্রের প্রতি এই যুক্তিতন্ত্রের বিস্তার ঘটলে এমন যেগুলো স্বতঃসিদ্ধ নয়, ঠিক নয়। উপরে উক্ত দুটো ক্ষেত্রই ঠিক নয়, উপরেরটা কোনোটিই নয় কিন্তু, ঠিক আছে? মানে আমি বলে রাখলাম তোমাকে 12-র আনসার কিন্তু ডি হবে। আমিও যদি অ্যাক্সিওমেটিক সিস্টেম অনেকদিন আগে করেছি, আমি ভুলে ভুলে গেছি খানিকটা। হ্যাঁ, তবুও আমি আরেকবার কালকে বলে দেবো 12 নম্বরটা। অ্যাক্সিওমেটিক সিস্টেম থেকে ভালো প্রশ্ন এসছে এবার। এটা বলো, এটা find out the correct answer. Hegel, to have self-consciousness of the self as self. According to Hegel, one must begin with knowledge of one's own concrete existence, consciousness of the others, the exclusion of everything other than the self, knowledge of one's own objective way of being. কি করেছো এটা? এ হবে ম্যাম। এ করেছি ম্যাম। Knowledge of one's own existence, own concrete existence করেছো? আমার একটা ডাউট হচ্ছিল যে নলেজ অফ ওয়ানস ওন কংক্রিট এক্সিস্টেন্স হবে কি নলেজ অফ ওয়ানস ওন অবজেক্টিভ ওয়ে অফ বিং হবে, সেটা নিয়ে আমি ডি চিন্তা করেছি, করছিলাম। হ্যাঁ, আমি ডি করেছি। কেন বলছি তার কারণটা আমি বলছি। তার কারণটা হচ্ছে এটা, যে অ্যাকর্ডিং টু হেগেল, ভালো করে বুঝবে, আমরা কিন্তু এটা আলোচনা করতে বসেছি। অ্যাকর্ডিং টু হেগেল, self consciousness is a key aspect of human consciousness and is closely related to the concept of recognition. It is closely related to the concept of recognition. For Hegel, self consciousness is not simply a matter of being aware of one's as a self, but rather involves an understanding of one's place in the world and the relationship that one has with others. মানে মানুষ একা একাই কখনো আত্মসচেতন হতে পারবে না। আত্মসচেতন হতে গেলে তার নিজের সাথে অন্যজনের যে রিলেশনশিপ, সেটাও আন্ডারস্ট্যান্ড করার দরকার আছে। and this understanding is achieved through the process of recognition in which individual recognizes and acknowledge the consciousness of others and the roles that they play in the world. আমার কেন যেন বারবার করে উত্তরটা মনে হচ্ছে যে নলেজ অফ ওয়ান্স ওন অবজেক্টিভ ওয়ে অফ বিং, মানে নিজেকে এই সমাজে বস্তুগতভাবে প্রতিষ্ঠিত করা, বিষয়গতভাবে প্রতিষ্ঠিত করা। এবং সেই বিষয়গতভাবে প্রতিষ্ঠিত করতে হলে, মানে আমার মনে হচ্ছে, এটা খুব ডাউট আছে 1 আর 4-এর মধ্যে, ঠিক আছে, তবু আমার মনে হচ্ছে অবজেক্টিভ ওয়ে অফ বিং বলছি এই কারণে যে তাহলেই অন্য জনের সঙ্গে তোমার সম্পর্কটাও প্রতিষ্ঠা করা সম্ভব হবে। কারণ সেলফ কনসাসনেস একা একাই মানুষ আত্মসচেতন হতে পারে না, অন্যজনের সাথে সম্পর্ক, সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়ে সে আত্মসচেতন হয়। হ্যাঁ, সুতরাং টু হ্যাভ সেলফ কনসাসনেস অফ দ্য সেলফ অ্যাজ সেলফ অ্যাকর্ডিং টু হেগেল, ওয়ান মাস্ট বিগিন উইথ দ্য নলেজ অফ ওয়ানস ওন অবজেক্টিভ ওয়ে অফ বিং, নাকি নলেজ অফ ওয়ানস ওন কংক্রিট এক্সিস্টেন্স, না অবজেক্টিভ ওয়ে অফ বিং, আমার তো তাই মনে হচ্ছে। তোমাদের কিছু মনে হচ্ছে আমি কোনো কিছু ভুল বলছি? বলো। মানে 4টে অপশন দেখে এটাই মনে হচ্ছে যে এটা হয়তো কারেক্ট আনসার হতে পারে। নিজের অস্তিত্বের প্রকৃত জ্ঞান থাকলে হবে না, হ্যাঁ, নিজের অস্তিত্বকে বিষয়গতভাবে প্রতিষ্ঠা করারও প্রয়োজন আছে। অবজেক্টিভ ওয়ে অফ বিং।
আমার এটাই মনে হচ্ছে 13 ডি হচ্ছে কারেক্ট আনসার। দেখে নিও আরেকবার। আমি বলছি না আমি যা বলছি তাই ঠিক, এটা আমি বলতেই পারবো না। এটা খুব সহজ। পঞ্চীকরণ। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস ইন দ্য কনটেক্সট অফ পঞ্চীকরণ। 1, 2, 3 and 4 কোনটা কারেক্ট আনসার হবে বলো? ম্যাম কি সি হবে। সি করেছি ম্যাম। সি কেন? প্রত্যেকটি স্থূল ম্যাম বস্তু। পঞ্চীকরণ কথাটার মানে কি বলো আমাকে আগে, আমাকে বোঝাতে হবে তো। হোয়াট ইজ কল্ড পঞ্চীকরণ? পঞ্চীকরণ মানে কি বলো বলো। কিছু বলছিলে প্রিয়া, কিছু বলছিলে। ম্যাম হ্যাঁ। ম্যাম পঞ্চীকরণ মানে তো বোঝাচ্ছিল, যখন আমরা শঙ্করাচার্য পড়েছিলাম সেখানে যখন দেখাচ্ছিলেন যে ব্রহ্ম থেকে যখন জগৎটা অবিদ্যার দ্বারা সৃষ্টি হচ্ছে, তখন ব্রহ্ম থেকেই তো ওই পঞ্চভূত আসছে, মানে পঞ্চভূতের সাবটেল অবজেক্টটা আসছে, কিন্তু দাঁড়াও। গ্রস অবজেক্ট বলছি না। পঞ্চীকরণ ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য এলিমেন্টস। হ্যাঁ, ভূত ভূত দ্রব্য যেটা। পঞ্চীকরণ ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য এলিমেন্টস বাই দ্য প্রসেস ইন হুইচ সাবটেল ম্যাটার ট্রান্সফর্ম ইটসেলফ ইনটু গ্রস ম্যাটার। হ্যাঁ, আমি আমি এটাই বলছিলাম যে সাবটেল অবজেক্টটা আসছে, গ্রস ম্যাটারটা সাবটেল অবজেক্টের থেকে আসছে, সেটা হচ্ছে পঞ্চীকরণ। এবার হ্যাঁ, পঞ্চীকরণের যেটা আমি আমার একদম। আমি যেটা সাবটেল ম্যাটার একটুখানি আমার থেকে মনে পড়ছে, ট্রান্সফর্ম করে গ্রস ম্যাটারে পরিবর্তিত হচ্ছে। দিস ইজ হ্যাঁ, আর কল্ড ওটা পঞ্চীকরণ। কিন্তু ওটা কিন্তু এক জায়গায় দেখেছিলাম, ওটা কিন্তু ওরা সমভাবে আসছে না। আকাশ আসছে 1/2, বাকি সবগুলো কিন্তু 1/8 করে আসছে, যতটুকু আমার মনে পড়ছে, আমি এটা দেখেছিলাম। ফলে ওরা তো হ্যাঁ, সবকিছু ইকুয়াল পোর্শনেই যে আসছে তা কিন্তু নয়। পঞ্চীকরণ তা নয় কিন্তু। ঠিকই বলেছো। দ্য সাবটেল এলিমেন্টস স্ট্যান্ড অ্যালোন, তন্মাত্র। সাবটেল এলিমেন্টস মানে তন্মাত্র ডিউরিং পঞ্চীকরণ। ইচ ইজ ফার্স্টলি ডিভাইডেড ইন্টু 2 halves, one part of which was further divided into 4 parts equal to 1/8 parts of each subtle elements. এটার কিন্তু আনসার, আচ্ছা কে একটা কি বললে বলো, কি আনসার কি বললে? 1/2 কিন্তু নয়। কি আনসার করেছো বলো? এখানে তো অপশন ওইভাবে দেওয়া নেই, ওখানে তো অপশন এইভাবে দেওয়া আছে। only 4 is true, only 1 is true, 2 and 4 are true, 2 and 3 are true। কি করেছো বলো? আমি তো বিএডটা করেছি, অনলি 1 is ট্রু করেছি। আমারও তো আমিও এটা মনে বিএডটা হচ্ছে, আমারও তো এটা মনে হচ্ছে যে only 1 is true তো আমার মনে হচ্ছে বারবার করে। only 1 is true তো মনে হচ্ছে। আপনি আপনি সেকেন্ডের অপশনটা দেখুন, যেটা 2 নম্বরে বলছে, সেই 2 নম্বরেরটাই কিন্তু বলছে প্রতিটি স্থূলভূত 5টি তন্মাত্রের সবকটি নিয়ে গঠিত। প্রতিটা স্থূলভূত তো সেভাবে গঠিত নয়, এক না না একটা না, ওটা নয়। এক একটা গ্রস এলিমেন্ট এক একটা সাবটেল এলিমেন্টস নিয়েই গঠিত, হুম। নয় কি? যেটা হুম। আমি বুঝতাম। হ্যাঁ, না এটার কিন্তু এই ক্ষেত্রে আমি 4টে অপশনের মধ্যে দেখে বলছি। হ্যাঁ, এটা তোমার 1 আর 3 তো অপশন কোথাও নেই। হ্যাঁ, এটা কিন্তু only 1 is true হবে। এই অপশনগুলো যেভাবে দিয়েছে আমি সেই অনুযায়ী বলছি। হ্যাঁ, যে আমার কিন্তু মনে হচ্ছে only 1 is true, মানে বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, মানে অনেক ভেবেচিন্তে বলছি কিন্তু যে বি হচ্ছে কারেক্ট আনসার, বাকিগুলোর সাথে মিল নেই। ঠিক আছে, বাকিগুলোর সাথে তুমি, প্রথমটা তো একদম ঠিকই তো, ইচ গ্রস এলিমেন্ট কম্প্রাইজ অফ ইটস করসপন্ডিং তন্মাত্রজ অনলি। ঠিক আছে, এটা তো ঠিকই আছে। দেখো এটা 14 নম্বরে, কিন্তু আমার মনে হচ্ছে আমি বলছি যে বি হচ্ছে কারেক্ট আনসার, দেখে নাও। 15, এটা তো খুব সহজ প্রশ্ন। দ্য অ্যাট্রিবিউটস অফ মাইন্ড অ্যান্ড বডি অ্যাকর্ডিং টু ডেকার্ট আর থিঙ্কিং অ্যান্ড এক্সটেনশন রেসপেক্টিভলি। এটাই তো করেছো, সি ইজ দ্য কারেক্ট আনসার। 15 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার। এটা নিয়ে হ্যাঁ ম্যাম কারোর কোনো এটা অসুবিধা নেই। বলেছি। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। যেভাবে তোমরা সবাই চুপ করে আছো দেখে মনে হচ্ছে তোমরা ভয় পেয়ে আছো, মনে হচ্ছে এরকম ব্যাপার। আমার তো তাই মনে হচ্ছে। আপনার সাথে তো সিরিজটা মিলছে না, আমি তো কোয়েশ্চেন হাতড়াতে হাতড়াতেই শেষ হয়ে যাচ্ছি। এটা আমার যে হ্যাঁ ওয়াই ম্যাম, সিরিজের আমারও প্রশ্ন ওটাই আছে। প্রবলেম। আমার তো ওয়াই আমার তো সিরিজের প্রশ্ন এক্স আছে। আমি খুঁজে পাচ্ছি না, আমার তো এক্স আমি খুঁজে পাচ্ছি না আপনার সাথে। হ্যাঁ ম্যাম, আমারও আমারও এক্স সিরিজে আছে, কোশ্চেন খুঁজে পাচ্ছি না।
সেটাই, এটা তো আমার ওয়াই সিরিজের প্রশ্ন আমার কাছে আছে। এটা দেখো মাল্টিকালচারালিজম, ভালো প্রশ্ন দিয়েছে এবার মাল্টিকালচারালিজম থেকে। রিড দ্য ফলোইং অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য কোর্স মাল্টিকালচারালিজম। হ্যাঁ, multiculturalism recognizes that each cultural group has distinctive needs. Scope for fulfillment of these needs reduces unjustifiable discrimination. Complexity of modern society calls for celebration of diversity. Multiculturalism gives recognition to minority rights. কোনটা করেছো এ। মাল্টিকালচারালিজম থেকে? ম্যাম বি করেছি। আমারও কেন তো বি মনে হচ্ছে আনসার, আমারও তো এটা ম্যাম বি এটা মনে বি হচ্ছে করেছি। আনসার। বি হচ্ছে কারেক্ট আনসার না? বহু সংস্কৃতিবাদ তো সংখ্যালঘুদের অধিকারকেও স্বীকৃতি দেয়, আধুনিক সমাজের জটিলতা বৈচিত্র্য উদযাপনের দাবি জানায়। হ্যাঁ, মানে মাল্টিকালচারালিজম মানেই তো বৈচিত্র্য, ধরো, তাই না? বৈচিত্র্যকে উদযাপন করা হচ্ছে। হ্যাঁ, আমার এটা অপশনস দেখে মনে হচ্ছে, যদিও আমি মাল্টিকালচারালিজম ইমিডিয়েটলি চোখ বোলাইনি বা দেখিনি, কিন্তু আমার মনে হচ্ছে উপরোক্ত প্রত্যেকটি বচনই অ্যাকর্ডিং টু মাল্টিকালচারালিজম প্রত্যেকটা বচনই কিন্তু সত্য। হ্যাঁ, মানে মাল্টিকালচারালিজম এটা স্বীকৃতি দিচ্ছে যে প্রত্যেকটি সাংস্কৃতিক গোষ্ঠীর পৃথক পৃথক চাহিদা আছে, সেই চাহিদা পূরণের পরিসর অযৌক্তিক পৃথকীকরণ হ্রাস করে। ঠিক কথা। হ্যাঁ, আধুনিক সমাজে জটিলতা বৈচিত্র্য উদযাপনের দাবি জানায়, আর বহু সংস্কৃতি বা সংখ্যালঘুদের অধিকারকে স্বীকৃতি দেয় তো অবশ্যই, কারণ তাদেরকেও তো আমরা স্বীকৃতি দিচ্ছি মাল্টিকালচারালিজম স্বীকারের মাধ্যম দিয়ে। তো আমার মনে হচ্ছে এটা 16 বি হচ্ছে কারেক্ট আনসার, 16। তারপর, ও এটা, হু ইজ দ্য অথার অফ গুবার এ খাতির? কে কে কে? মৌলানা আজাদ। করেছো? হ্যাঁ ম্যাম ডি ম্যাম করেছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই ডি মৌলানা করেছি। ইজ দা কারেক্ট আনসার। মৌলানা ম্যাম ডি আজাদ করেছি। ইজ দা, হ্যাঁ, ইজ দা অথার অফ। এগুলোতে খুব বলছো ডি করেছি, ওই জটিল প্রশ্নগুলোতেই কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে, বুঝতে পারছি আমি। ঠিক আছে, তো এটা কিন্তু ডি আনসার হবে, মৌলানা আজাদ, অর্থাৎ 17 ডি হচ্ছে কারেক্ট আনসার। 18, 18টা আমি দেখিনি জানো, এই এই আমি খুঁজেও পাইনি, আমি আবার দেখিও নি। প্রশ্নটা কেমন যেন আমার মনে হলো। এটা কোথা থেকে দিয়েছে এই প্রশ্নটা? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট শ্রমণিক বৌদ্ধ ট্র্যাডিশন? দর্শন থেকে দিয়েছিল। তাই? এটা জৈন দর্শন থেকে মনে হয়। শ্রমণ, শ্রমণদের কথা হলে তো জৈন দর্শন থেকে দেওয়া উচিত। এটা আমি দেখিনি প্রশ্নটা, তোমরা কি করেছো বলো? সিম্পলিফাইং দ্য সিগনিফিকেন্স অফ ট্রুথ ফর কমন পিপল টু আন্ডারস্ট্যান্ড, সাধারণ মানুষের বোঝার উপযোগী করে সত্যের তাৎপর্য করো, তাৎপর্যের সরলীকরণ। তারপর গিভ মোর এমফাসাইজ অন কর্মা দেন রিচুয়ালস, দ্য এম অফ হিউম্যান লাইফ টু অ্যাচিভ ধর্মা, অ্যান্ড রিজেকশন অফ কাস্ট সিস্টেম, বর্ণপ্রথার প্রত্যাখ্যান। কোনটা করেছো? নট ট্রু ম্যাম ডি বলেছে। করেছি। এটা তো সি মনে হচ্ছে। কি মনে হচ্ছে? ও ডি করেছে, রিজেকশন অফ কাস্ট সিস্টেম, বর্ণপ্রথা প্রত্যাখ্যান, এটা আমার জানা নেই। দ্য এম অফ হিউম্যান লাইফ টু অ্যাচিভ ধর্মা, প্রত্যেকটা মানুষের নিজের জীবনের হিউম্যান লাইফের অ্যাচিভমেন্ট হচ্ছে ধর্মকে অ্যাচিভ করা। এটা আমি একবার দেখবো, আমি এটা এই প্রশ্নটা না দেখার সুযোগ পাইনি। এটা একটু দাগ দিয়ে রাখো, কালকে আমি বলে দেবো এটা। ঠিক আছে, এটা আমি বলে দেবো, এটা তো বর্ণপ্রথার নট ট্রু প্রত্যাখ্যান। বলেছে না, সেই জন্যই বললাম দ্য এইম অফ হিউম্যান লাইফ টু অ্যাচিভ ধর্মা ইটস নট ট্রু, দেখুন। আর এটা হ্যাঁ, বৌদ্ধ নট ট্রু দর্শন বলেছে। থেকে, আমার যতদূর মনে হচ্ছে বৌদ্ধ দর্শন থেকে, কারণ সিলেবাসে আমি কিন্তু এটা দেখেছিলাম বৌদ্ধ দর্শনের, তো সেই হিসেবে বললাম। এবার মেবি আই ওয়াজ রং। আচ্ছা, আমি আরেকবার দেখে নিই, ঠিক আছে? আমি আরেকবার দেখে নিই, আরেকবার দেখে নিই, আমি এটা বলবো। আমি এটা দেখিনি বলে আমি এটা কনফিডেন্টলি বলতে পারছি না। 18 নম্বরটা আমি আরেকবার দেখে নিচ্ছি, ঠিক আছে? 19, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য আইডিয়া অফ মাল্টিকালচারালিজম? মাল্টিকালচারালিজম থেকে প্রশ্ন দিয়েছে এবার। তাহলে মাল্টিকালচারালিজমের ক্ষেত্রে কোনটা সত্য নয়? ঠিক আছে, কোনটা করেছো এবিসিডির মধ্যে? ডি ডি। হ্যাঁ, এটা আমার মনে ডি হয়েছে। হ্যাঁ, ডি ইজ দ্য ডি কারেক্ট করেছি। আনসার। ডি 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 ডি, ইট হ্যাজ নো মোরাল জাস্টিফিকেশন ইজ নট কারেক্ট। অবশ্যই মাল্টিকালচারালিজমের মোরাল জাস্টিফিকেশন রয়েছে। প্রশ্নটা পড়ো, ইজ নট ট্রু বলেছে মাল্টিকালচারালিজমের ক্ষেত্রে, অ্যান্ড ইট হ্যাজ নো মোরাল জাস্টিফিকেশন, ইট ইজ নট ট্রু। এর নিশ্চয়ই মোরাল জাস্টিফিকেশন আছে। মানে বহু সংস্কৃতিবাদের ধারণার নৈতিক যুক্তিগ্রাহ্যতা নেই, এটা কখনোই ঠিক হতে পারে না।
ঠিক আছে, অবশ্যই নৈতিক যুক্তিগ্রাহ্যতা রয়েছে। 19-এর কিন্তু ডি হচ্ছে কারেক্ট আনসার। 20, হুইচ অফ দা, এটা তো খুব সোজা প্রশ্ন, হুইচ অফ দ্য বি। ফলোইং ফিলোসফার, হ্যাঁ একদম, টার্ন দ্য কার্টেসিয়ান স্কেপটিসিজম অ্যাজ অ্যান্টিসিজম স্কেপটিসিজম, ডেভিড হিউম। 20-র কিন্তু বি হচ্ছে কারেক্ট আনসার, ডেভিড হিউম। তারপরেরটা ভালো প্রশ্ন, ওয়েন কেসি ভট্টাচার্য স্পিক্স অফ ফ্রিডম ফ্রম হি মিনস, কি করেছো? এ ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ ম্যাম, এই করেছে। হ্যাঁ, এ ইজ দ্য কারেক্ট আনসার। হোয়েন কেসি ভট্টাচার্য স্পিক্স অফ ফ্রিডম ফ্রম হি মিনস সেলফ ইজ ফ্রি ফ্রম অল অবজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ স্টেট, এটাই কেসি ভট্টাচার্য মিন করেছেন ফ্রিডম ফ্রম বলতে। হ্যাঁ, তো 21-এর কিন্তু এ হচ্ছে কারেক্ট আনসার, 21-এর এ কারেক্ট আনসার। তারপরের প্রশ্নটাও সোজা, দ্য আনসিন ডি। পোটেন্সি অফ, হ্যাঁ ডি ডি ডি, অপূর্ব। আমাদের মীমাংসা অপূর্ব। দর্শনের ইয়ে জায়গায় হচ্ছে অপূর্ব। দ্য আনসিন পোটেন্সি অফ সোল অ্যাকর্ডিং টু পূর্ব মীমাংসা ইজ কল্ড ডি, অপূর্ব। হ্যাঁ, 22 নম্বরের ওয়াই সিরিজের 22 নম্বরের উত্তর হচ্ছে ডি, অপূর্ব। এটা তো আরো সোজা, কিছুদিন আগেও পড়িয়েছি। হুইচ অফ দ্য ফলোইং রিনোজ রিপ্রেজেন্টস ম্যানস রিলেশনশিপ উইথ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড? হ্যাঁ, মনুষ্য ঋণ, ভূত ঋণ, পিতৃঋণ, উপরের কোনোটি না, বলো। বি। বি, ভূত ঋণ। ভূতঋণ। বি করেছে ম্যাম, বোতরে। ভূত ঋণ হচ্ছে কারেক্ট আনসার, যেখানে মানুষ মানে ইয়ে করছে, ঋণ পরিশোধ করছে কার, ন্যাচারাল ওয়ার্ল্ডের কাছে। সে যে ঋণী হয়ে আছে তার সে ঋণ পরিশোধ করছে। এ হে, এটা আমার দেখা হয়নি, প্রশ্নটা বাদ ফলস পড়ে হবে। গেছে আমার, আমি দেখিনি। দাঁড়াও একটু দেখে নি, চেক করে নি। কিন্তু এখানে আমাকে করতে হবে প্রশ্নটা, আমি করাই হয়নি এটা। করেছি ম্যাম, করেছিলাম তখন। ফলসই হবে এটা। ফলসই হবে। এ, এ বি আর নোন টু বি ট্রু, এ যদি ট্রু হয় তাহলে ভেল ট্রু হয়ে গেল। আর এদিকে বি যদি ট্রু হয়, দাঁড়াও, বি তো নেই এখানে, বি তো নেই। হ্যাঁ, এ ট্রু, এ আর এ অ্যান্ড বি আর নোন টু বি ট্রু, এক্স অ্যান্ড ওয়াই আর নোন টু বি ফলস। এ যদি ট্রু হয় অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই যদি এখানে ফলস হয়, এটা যদি ফলস হয়, তাহলে তো এটা ফলসই হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম, ফলস ফলসই হবে। আছে। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, ফলসই ফলস হচ্ছে হবে। এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ফলসই হচ্ছে। এ যদি ট্রু হয়, ম্যাম, এ এই ভেল এক্স কোশ্চেনটা ট্রু আরো হয়ে একবার যাবে। পরীক্ষায় এসেছিল। এসেছিল, এরকম প্রশ্ন দেয়, ট্রুথ ভ্যালু, হ্যাঁ ম্যাম। ট্রুথ ভ্যালু ইয়ে করতে দেয়, ঠিক আছে, এরকম দেয়। এটা তো খুব সোজা জিনিস, এটা দেয়ও। ঠিক আছে, তাহলে এটার উত্তর হচ্ছে 24-এর বি হচ্ছে উত্তর, ফলস হবে এটা। ঠিক আছে, বি ফলস। ও, এটা এবার, এটাও সুন্দর প্রশ্ন। হ্যাঁ, 25 নম্বরের প্রশ্ন, দেখি আমি এটা চেক করে রেখেছি নাকি, দাঁড়াও, হ্যাঁ দেখেছি দেখেছি। 25, ম্যারেজ ইজ আ কন্ট্রাক্ট ফর দ্য প্রোডাকশন অ্যান্ড মেনটেনেন্স অফ চিলড্রেন, হু সেড দিস? বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। বি করেছি। বি ইজ দ্য কারেক্ট আনসার, বি মেলিনস্কি। হ্যাঁ, এ হচ্ছে কারেক্ট আনসার, ম্যারেজ ইজ আ কন্ট্রাক্ট ফর দ্য প্রোডাকশন অ্যান্ড মেনটেনেন্স অফ চিলড্রেন, হু সেড দিস? বি মেলিনস্কি ইজ সেড দিস। ঠিক আছে, এটা 25-এর বি হচ্ছে কারেক্ট আনসার। 26, এই প্রশ্নটা আমার কাছে একটুখানি ব্যাপারটা অন্যরকম ছিল, যে মেয়ার পারসেপশন উইদাউট রিফ্লেকশন ডাজ নট আনকভার দ্য কনসিলড ট্রুথ, হুইচ অফ দ্য ফলোইং ফিলোসফার হেল্ড দিস ভিউ? হেরাক্লিটাস, আমার দুটোর মধ্যে খুব কনফিউশন ছিল, একটা হচ্ছে হেরাক্লিটাস আর আরেকটা হচ্ছে অ্যানাক্সিগোরাস। হ্যাঁ, আমি জানি যে ম্যাম, থেলস এটা বলেননি বা এটা অ্যানাক্সিমেনিস এটা হেরাক্লিটাস বলেননি। হবে। হ্যাঁ, আমার কাছে খুব কনফিউশন ছিল, আমি বইটাও খুলে দেখছিলাম, হেরাক্লিটাস বাট করেছি ম্যাম। হ্যাঁ, হ্যাঁ হেরাক্লিটাস হবে এটার আনসার, এটার আনসার, আমার কাছে ম্যাম, এটা কনফিউশন আমারও ছিল। কনফিউশন ছিল ম্যাম। প্রথমে হিরাক্লিটাস ভেবেছিলাম, তারপর অ্যানাক্সিগোরাস দিয়েছি অ্যান্সারটা। না, এটার উত্তর আমার মনে হচ্ছে এটা হেরাক্লিটাস আনসার হবে। মানে প্রশ্নটা দেখে, উত্তরটা দেখে আমি অনেকক্ষণ ধরে বইও ঘেটেছি এই বিষয়টার জন্য, এই 2 ঘন্টা। হ্যাঁ, আমাকে ডাউট ছিল আমার হেরাক্লিটাস আর অ্যানাক্সিগোরাসের মধ্যে, বাট এটার উত্তর হেরাক্লিটাসই হবে। মেয়ার পারসেপশন উইদাউট রিফ্লেকশন ডাজ নট আনকভার দ্য কনসিলড ট্রুথ, এটা 26-এর এ হচ্ছে কারেক্ট আনসার। এটা তো সোজা প্রশ্ন, এটা দুদিন আগে পড়ানো হয়েছে তোমাদের। ওয়ার্কিং ফর দ্য গুড অফ দ্য এন্টায়ার সোসাইটি ইজ অ্যান অ্যাক্ট অফ, কি বলো? অল্ট্রুইজম। অল্ট্রুইজম, অল্ট্রুইজম, পরসুখবাদ। 27-এর বি হচ্ছে সুখবাদ। কারেক্ট আনসার, এটা আমি দেখিনি, এই উত্তরটা তোমরা করতে পারবে আশা করি, আমি জানি, আমার দেখাও হয়নি। এই যে কনসিডার দ্য অ্যাসারশন অ্যান্ড রিজনিং, সিলেক্ট দ্য কারেক্ট আনসার, কি করেছো এটা? ম্যাম, এটা ডার্কনেস, ডি হবে। এ মিথ্যা, আর হচ্ছে সত্য। ডার্কনেস ইজ আ সাবস্টেন্স অ্যাকর্ডিং টু ন্যায় বৈশেষিক। হ্যাঁ হ্যাঁ, ম্যাম, আর ও ঠিকই বলেছে। এটা এটা মিথ্যেই হবে, কারণ সাবস্টেন্স হিসেবে তো ন্যায় বৈশিষ্ট্য স্বীকার করেনি। হুম,
আর ডার্কনেস ইজ দ্য লোকাস অফ কোয়ালিটিজ, ডার্কনেস ইজ দ্য লোকাস অফ কোয়ালিটিজ লাইক কালার অ্যান্ড অ্যাকশন। কালার আর অ্যাকশনের মতো এটাও একটা মানে বর্ণক্রিয়ার মতো অন্ধকার হচ্ছে গুণের আধার। তাহলে এটা বলছো ডি হচ্ছে কারেক্ট আনসার, এ ইজ ফলস অ্যান্ড আর ইজ ট্রু। বাকিরা কি করেছো? দ্রব্য হিসাবে স্বীকৃত তো নয়? দ্রব্য হিসেবে কি স্বীকৃত? না, দ্রব্য না, হিসেবে স্বীকৃত নয় তো, মীমাংসা হয়তো দর্শনে স্বীকৃত। একদমই তাই। এটা এটা মনে হচ্ছে এটার উত্তর ডি হবে, এ ইজ ফলস অ্যান্ড আর ইজ ট্রু। 28-এর মনে হচ্ছে ডি হচ্ছে কারেক্ট আনসার। আমি প্রশ্নটা খুলে একটু দেখিনি ভালো করে, ঠিক আছে? আমি কালকে আরেকবার যে প্রশ্নগুলো আমি দেখিনি, হ্যাঁ, সেটা আমি আরেকবার দেখবো, তবু আমি বলছি যে 28-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 29-এরটা আমার চেক করা হয়নি, দেখে নাও তোমরা। মার্লো পন্টি চেক করা হয়নি আমার, কি করেছো এটা? আমি কালকে এটা দেখে বলবো ভালো মতো। মার্লো পন্টি এম্বডাইড কনসাসনেস মিনস দ্য ফলোইং, কনসাসনেস বলতে মার্লো পন্টি কি বলেছেন, কি করেছো? লাস্টেরটা ম্যাম বলছি। ম্যাম বি করেছি। ডি করেছি ম্যাম। ডি, ডি ডি। করেছি, ডি। না আমি এটা ম্যাম বি কালকে বি। বি করেছো? হ্যাঁ কনসাসনেস হ্যাজ নো মিনিং অ্যাপার্ট ফ্রম বডি, তো আমি এটা কালকে দেখে আরেকবার বলবো, ঠিক আছে? আমি এটা দেখিনি আসলে, এটা আমি দেখে বলে দেবো কালকে। 29 নাম্বারটা দেখে বলবো, আমার দেখা হয়নি, সময় পাইনি আমি এত। হুইচ অফ দ্য ফলোইং এথিক্যাল পারসেপ্টস ক্যান বি ইউজড ইন মিডিয়া, মিডিয়া এথিক্স সম্পর্কে দিয়েছে। মিডিয়া এথিক্স, আমার কেন যেন মনে হচ্ছে, আমি একজন মিডিয়া পার্সনকেও জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নটা কিছুক্ষণ আগে, হ্যাঁ, যে সুবর্ণ নীতি, স্বর্ণ পদ্ধতি, নিঃশর্ত অনুজ্ঞা, অন্যদের প্রতি সেই আচরণ করো যা তোমার প্রতি তারা করবে বলে প্রত্যাশা করো, চরমপন্থার তুলনায় মধ্যম পন্থার অনুসন্ধান মঙ্গলজনক, সেই নিয়ম বা আইন শুধুমাত্র প্রয়োগ করা উচিত যা সর্বকালে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর উপরিউক্ত সবকটি ব্যবহার করা যেতে পারে। এই অপশনটা কিন্তু খুব ট্রিকি অপশন, উপরিউক্ত সবগুলি ব্যবহার করা যেতে পারে। ম্যাম ডি করেছি আমি। আমার মনে হচ্ছে ডি যেন উপরিউক্ত, করেছি। হ্যাঁ আমি বলছি যে উপরিউক্ত সবগুলি ব্যবহার করা যেতে পারে মিডিয়া এথিক্স এর ক্ষেত্রে। যদি একজনকে জিজ্ঞাসা করেছি মিডিয়া পার্সনকে, তিনি বলেছেন যে কালকে উত্তরটা জানাবেন, বাট আমি অন্তত চেক করে আমি তোমাকে বলছি যে উপরিউক্ত সবকটা নীতি মিডিয়া এথিক্স এর ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। কারণ হবে বলেনি, বলেছে উপরিউক্ত সবগুলি ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? এই উপরিউক্ত সবগুলো ব্যবহার করা যেতে পারে। 30-এর, আই থিঙ্ক 30-এর উত্তর কিন্তু ডি হবে। এইটার একটা প্রশ্ন, বাপরে বাপ। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস ইন দ্য কনটেক্সট অফ রামানুজ। বিশেষ স্ট্যান্ডস ফর দ্য ইমানেন্ট কন্ট্রোলিং স্পিরিট। বিশেষ হলো সর্বব্যাপী নিয়ন্তা আত্মা। আচ্ছা, অচিত ইজ সেপারেট ফ্রম ঈশ্বর, অচিত ঈশ্বর থেকে ভিন্ন। স্বগত ভেদ ইট ইজ কনসিস্টেন্ট উইথ দ্য মেটাফিজিক্স অফ রামানুজ, যেটা তো ঠিক কথা। হ্যাঁ, প্রদ্যুম্ন ইজ আ বুচ অফ পাড়া, ঠিক আছে? এই 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 বলো তো এটা কি করেছো, কি করেছো এটার উত্তর? ম্যাম বি। ডে বি। করেছি। বি হতে পারে, কিন্তু ডি মনে হচ্ছে করেছি। সি করে এসেছি, সি করে চলে এসেছি। দেখো, অচিত ঈশ্বর থেকে ভিন্ন নয়, অ্যাকর্ডিং টু রামানুজ অচিত ঈশ্বর থেকে ভিন্ন নয়। কোনো জায়গায় রামানুজ এটা বলেননি যে অচিত ঈশ্বর থেকে ভিন্ন। আমি যদি তোমাকে বলি 2 নাম্বার পয়েন্টটায় আমি যদি আসি, কারণ 2 নাম্বারটা আমি দেখতে পাচ্ছি দুটো জায়গায়, ঠিক আছে? 2 নাম্বার অপশনটা আমি এক্ষেত্রে একটু বলে দিতে চাই যে রামানুজ 3টি পদার্থকে নিত্য বলেছেন। তার দর্শনে ত্রিতত্ত্ব স্বীকৃত, এই ত্রিতত্ত্ব হচ্ছে অচিত, চিত আর ব্রহ্ম বা ঈশ্বর। এই 3টে তত্ত্ব রামানুজের দর্শনে স্বীকৃত, একটা হচ্ছে অচিত, একটা হচ্ছে চিত, আর আর একটা হচ্ছে ব্রহ্ম বা ঈশ্বর। এদের প্রত্যেকটি সনাতন পদার্থ হলেও প্রথম দুটি মানে হচ্ছে অচিত এবং চিত, এরা তৃতীয় পদার্থ ঈশ্বরের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল। সুতরাং অচিত ঈশ্বর থেকে ভিন্ন, এটা কমপ্লিটলি একটা ভুল অপশন। ধরো অচিত ঈশ্বর থেকে ভিন্ন নয়, অচিত তো পুরোপুরি ভাবে ঈশ্বরের উপরে বা ব্রহ্মের উপরে নির্ভরশীল। যদি আমি 2 নাম্বারটাকে অমিট করে দিই, সরিয়ে দিই 2 নাম্বারটাকে, ঠিক আছে? আমার কেন যেন এটা মনে হচ্ছে 1, 3, 4 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সি এই কারেক্ট আনসার। আমার মনে হচ্ছে সি কারেক্ট আনসার, আমার আমি তো মনে সি হচ্ছে। করেছি। প্রদ্যুম্নর এই কনসেপ্টটাও আছে, কিন্তু প্রদ্যুম্নর এই কনসেপ্টটা রামানুজ তার দর্শনে কতদূর আলোচনা করেছেন সেটা আমার জানা নেই, যেহেতু আমি বেদান্ত দর্শন নিয়ে পুরোপুরি চর্চা করিনি কখনো অনেক। রামানুজ কতটা আলোচনা করেছেন সেটা জানি না, বাট প্রদ্যুম্নর যে কনসেপ্টটা, এটা একদম কারেক্ট একটা জায়গা। ধরো
ঠিক আছে, এটাতে কোনো ম্যাম ভুল নেই। হ্যাঁ ম্যাম বলো, বলো, বলো। ম্যাম এইখানে যে দিয়েছে না অচিত হ্যাঁ, ঈশ্বর থেকে ভিন্ন, আমি হ্যাঁ, কেবলমাত্র ওই এলিমিনেশনটা দেখেছি, আর পরের অপশন গুলো মিলিয়ে দেখুন বাকি সবগুলোই দুইটা প্রেজেন্ট আছে একমাত্র সিটা বাদ দিয়ে। দ্যাটস একদমই ওয়াই তাই। আমি আর বাকিগুলোকে ধরিনি, কারণ আমি সবগুলো ওই প্রদ্যুম্ন ব্যাপারটা তো জানি না, হ্যাঁ, আউট অফ মাই নলেজ, কিন্তু প্রদ্যুম্ন ওটা ইজ আ অবতার অফ বিষ্ণু। প্রদ্যুম্ন ইজ আ অবতার অফ বিষ্ণু। ঠিক আছে, এইটা আমি তোমাদের বলবো একদিন। প্রদ্যুম্নর কনসেপ্টটা আমি তোমাদের বলবো, কিন্তু প্রদ্যুম্নর কনসেপ্টটা নিয়ে রামানুজ আলোচনা করেছেন কিনা। হ্যাঁ, প্রদ্যুম্ন অ্যাজ দ্য রিইনকার্নেশন অফ কামাদেবা। কামদেবের রিইনকার্নেশন হচ্ছে প্রদ্যুম্ন, মানে পরজন্ম হচ্ছে প্রদ্যুম্ন। ঠিক আছে, তো এটা রামানুজ আলোচনা করেছেন নিশ্চয়ই, কারণ রামানুজ তো ভক্তিবাদী ছিলেন। হ্যাঁ, ঈশ্বরের কনসেপ্টে তিনি বিশ্বাস করতেন। নিশ্চয়ই রামানুজ এটা নিয়ে আলোচনা করেছেন। ঠিক আছে, আর বাকি দুটো এই অচিত ঈশ্বর থেকে ভিন্ন, এটা দিয়েই পুরো আনসারটা খুঁজে পাওয়া যাচ্ছে, যে দুই হচ্ছে সবগুলোতেই ধরো আছে, এ বি আর ডি। হ্যাঁ, সুতরাং দুই হবে না, অচিত ঈশ্বর থেকে ভিন্ন নয়, অচিত ঈশ্বরের উপরেই ডিপেন্ডেন্ট পুরোপুরি ভাবে। এটার আনসার সি হবে। 1, 3 আর 4 ইজ দ্য কারেক্ট আনসার, বাকি কোনো কিছু হতেই পারে না। 31-এর সি হচ্ছে কারেক্ট আনসার। পাপিয়া করেছো, ঠিক করেছো। বুঝে করেছো না আমিও বুঝে সি করেছো, করে ওই যে এসেছি। একটা অপশন দেখে করেছো, ওটা ঠিক হয়েছে। হ্যাঁ বলো। হ্যাঁ, সি করে এসেছি, বি মনে হয়েছিল সি করে এসেছি। বি মনে হয়েছিল সি করেছো, এটা তো আন্দাজে হয়ে গেছে, না না আমরা বুঝে আমি, করলাম। না ম্যাম না বুঝে করিনি, আমি না, তুমি যতটুকু পড়ে বুঝেছো যে গেছিলাম অচিত তার ঈশ্বর মধ্যে, থেকে ভিন্ন নয়। তুমি হ্যাঁ এটা তার মধ্যে বুঝেছো। ওইটা পড়ে যাচ্ছে, মানে আমি যেটুকু পড়ে গেছিলাম তার মধ্যে ক্যারেক্টারিস্টিক্সটা ছিল, দ্যাটস ওয়াই ওটা ডিফাইন করতে পেরে গেছি যে একদম, ওটা একদম, দুই। এক্স্যাক্টলি, তুই ঠিকই করেছো। আর বাকি সবগুলোর মধ্যে দুই ছিল, আর দুই হবে না। আর একমাত্র সি পড়ে আছে 1, 3 আর 4। আর প্রদ্যুম্নর কনসেপ্টটা একদম কারেক্ট একটা কনসেপ্ট। হ্যাঁ, রামানুজ আলোচনা করেছেন কিনা আমার জানা নেই, যেহেতু বেদান্ত পড়িনি ঠিক মতো, মানে খুব ভাস্টলি বেদান্ত কখনো পড়িনি, কিন্তু আছে, এই আর কনসেপ্টটাও আছে আপনি ভক্তিবাদী। ওই জায়গাটা পড়াননি বলে ওই প্রদম্নটা আমারও জানা নেই, দ্যাটস ওয়াই আমিও ওটাকে মানে ঠিক জানি না, তবে দেখলাম ওর সাথে আছে, মানে আমি জানি ভক্তিবাদী, যেহেতু তখন ওটা মাথার মধ্যে স্টিক করলো, যেহেতু ভক্তিবাদী সেহেতু মানতে পারি, কিন্তু প্রদম্ন এক্স্যাক্টলি, জিনিসটাই আমি জানি না, এটাই একদম প্রবলেম এক্স্যাক্টলি। হয়ে গেছে। এটা এটা সি কারেক্ট আনসার হবে, কিছু করার নেই। এটা 31-এর সি কারেক্ট আনসার। 31-এর সি কারেক্ট আনসার, দেখেছো কত ঘুরিয়ে প্রশ্ন। এটা তো খুব সোজা, এটা তো খুবই সোজা, এটা আর তো কিছু বলার নেই। 32 নাম্বার। ডি। হ্যাঁ, ডি হচ্ছে কারেক্ট আনসার। ডি হচ্ছে কারেক্ট আনসার, ডি। ডি। 2, 3, 4, 1। যোগক্ষেম, দা ভগবদ গীতা, সংবর নির্জর জৈন ফিলোসফি, উপায় কৌশল বৌদ্ধ ফিলোসফি, অদৃষ্ট হচ্ছে ন্যায় বৈশেষিক ফিলোসফি। তো 32-এর হচ্ছে ডি কারেক্ট আনসার। এইটা আর একটা দারুণ প্রশ্ন। ঠিক আছে, মেনোর প্যারাডক্স, সত্যি পড়াইনি, কত ভেতর থেকে প্রশ্ন। প্লেটো হ্যাজ, পড়িয়েছি মেনোর প্যারাডক্স, আমি পড়াইনি মনে হয়। Plato has a conception of knowledge as innate, which is remembered or recollected as a result of exposure to experience. This raises a paradox known as Menor's paradox, which is কোনটা মেনোর প্যারাডক্স এই চারটে অপশনের মধ্যে, জানো? মেনোর প্যারাডক্স কি? আমি তোমাদের জন্য ইয়ে করে রেখেছি, হোয়াট ইজ কল্ড মেনোরস প্যারাডক্স, বলে দিচ্ছি, দাঁড়াও, দাঁড়াও। 4 নাম্বারটা মনে হয় কারেক্ট আনসার হবে, 4 নাম্বার। মেনোস, ম্যাম ওটাই করেছি আমি। এটাই করেছি ম্যাম, এটা। মেনোস প্যারাডক্স 4 নাম্বারটা কারেক্ট আনসার হবে। আহ, এটা 4 নাম্বারটাই হবে। Since all knowledge requires some prior knowledge, it is not possible for the property of being, a case of knowledge, to come into being. এটা how concept of sensible world acquire meaning only in association with the world of being, এটাই কারেক্ট আনসার হবে। এটা হবে, ডি হচ্ছে কারেক্ট আনসার। ডি হচ্ছে কারেক্ট আনসার, হাউ কনসেপ্ট অফ সেন্সিবল ওয়ার্ল্ড অ্যাকোয়ার মিনিং অনলি ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য ওয়ার্ল্ড অফ বিং। হ্যাঁ, মানে কনসেপ্ট গুলো সেন্সিবল ওয়ার্ল্ড মিনিংফুল হচ্ছে ওই ওয়ার্ল্ডের সাথে করে নিয়ে, অ্যাসোসিয়েশনের দ্বারাই মিনিংফুল হচ্ছে। হ্যাঁ, 33-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। ম্যাম হ্যাঁ, এই কোয়েশ্চেনটা এত আপসেট করে দিল, প্লেটো এত ভালো করে খুঁটিয়ে পড়ালেন, এভাবে পড়ে যাওয়ার পরে এই কোয়েশ্চেনটা
আমি অ্যান্সারটা মানে টাচু ঠিক হয়ে গিয়েছে, বাট না জেনে হলো ব্যাপারটা না। মানে আমি খুব অবাক হয়ে গেলাম যে এত পড়লাম এটা পেলাম না, এখানে সত্যিই খুব তাই। আপসেট করেছে এই প্রশ্নটা আমার। হ্যাঁ, সত্যি খুব সত্যিই তাই। ডিসঅ্যাপয়েন্টেড হলাম। আমি আমি কিন্তু আমিও আমরা কিন্তু আমিও এই প্লেটো প্রশ্নটা অনেক দেখে খুব পড়েছি। ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। মানে আমিও হ্যাঁ ভাবছি যে আমিও। এত পড়ালাম, ঠিক আছে, হ্যাঁ আমিও মিনোস খুব প্যারাডক্স। ডিসঅ্যাপয়েন্টেড, এতগুলো ক্লাস করিয়েছেন আপনি, আমাদের প্লেটও গুলে খাওয়া হয়ে গেছে বলা যায়, অথচ দেখুন এই প্রশ্নটা কোথা থেকে দিল। খুঁজেও পায় বটে, খুব বদমাইশ ওরা। এই ওরম বলো না, টিচাররা প্রশ্ন করেছে কিভাবে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের ধারণাগুলি সত্তার জগতের সঙ্গে সংযুক্ত হয়ে অর্থপূর্ণ হয়ে ওঠে। এটাই রিলেটেড প্লেটোর দর্শনের সাথে, এই কনসেপ্টটাই ডিটাই রিলেটেড, ঠিক আছে। এটাই মেনর প্যারাডক্স। এটা ডি হচ্ছে কারেক্ট আনসার হবে 33-এর। ডি হচ্ছে কারেক্ট আনসার। 34, বন্ধন, এটা তো সোজা, ইজ অফ টু টাইপস, ভাববন্ধন, দ্রব্যবন্ধন, দিস ভিউ ইজ আপহেল্ড বাই, কোনটা বলো? জৈন। জৈন। 34-এর ম্যাম বি হচ্ছে জৈন কারেক্ট হবে। আনসার। হ্যাঁ, 34-এর বি হচ্ছে কারেক্ট আনসার। এবার হচ্ছে 35। 35টা ভালো প্রশ্ন দিয়েছে জানো তো। 35-এর প্রশ্নটাও খুব সুন্দর প্রশ্ন। অ্যাবর্শন প্রো থেকে লাইফ নিয়েছে এটা। মুভমেন্ট। হ্যাঁ, প্রো লাইফ মুভমেন্ট ইজ রিলেটেড টু দ্য ইস্যু অফ অ্যাবর্শন। pro-life movement is related to the issue of, আনসার সি হবে, অ্যাবর্শন। অ্যাবর্শনের সাথে এই প্রো লাইফ মুভমেন্টটা জড়িত, ঠিক আছে। এটা অনেকেই ভুল করে ইউথেনেশিয়া করে আসবে, ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড, বলে দিচ্ছি আমি প্রো লাইফ। করেছি। হ্যাঁ, আমি ইউথেনেশিয়া করে। না আমিও ইউথেনেশিয়া ইউথেনেসিয়া হবে করেছি। না। এটা অ্যান্টি অ্যাবর্শন মুভমেন্ট, জেনেও রাখো। হ্যাঁ, এটা অ্যান্টি অ্যাবর্শন মুভমেন্ট। প্রো লাইফ মুভমেন্টটা হচ্ছে অ্যান্টি অ্যাবর্শন মুভমেন্ট এটা, ঠিক আছে। প্রো লাইফ অর অ্যাবোলসিস্ট মুভমেন্ট, এটা অ্যাবর্শনের সাথে জড়িত, রিলেটেড টু দ্য ইস্যু অফ অ্যাবর্শন। এটা অনেকেই ভুল করে আসবে, এটা পারবে না তো। এটা ইউথেনেশিয়া করে আসবে অনেকে। এটা অ্যাবর্শন হবে। 35-এর উত্তর সি, অ্যাবর্শন হবে। এমা এটা তো দেখিনি প্রশ্নটা। ও, এটা দেখেছি মনে হয়। 36টা দেখো তো, একটু দুদিন আগে জন লক দেখ পড়ালাম। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর নট ট্রু অ্যাকর্ডিং টু জন লক? জন লকের ক্ষেত্রে কোনটা ঠিক নয়? হি রিফিউটস দ্য ডক্ট্রিন অফ ইনেট আইডিয়া, এটা তো ঠিক। ফর হিম অনলি মোরাল লজ আর ইনেট। আচ্ছা, ইনেট আইডিয়াস আর নট অ্যাডমিসেবল অ্যাজ দে ল্যাক ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। ঠিক। দ্য আইডিয়া অফ গড ইজ ইনেট, বলো কোনটা ইয়ের দর্শনে সত্য নয়? ডি। এ ডি। করেছি। এ করেছি। ম্যাম এ করেছি। হ্যাঁ ম্যাম এ হবে। 2 and 4 এগুলো সত্য নয়, এ কথাটা ঠিক নয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর নট ট্রু, কোনগুলো ট্রু নয় অ্যাকর্ডিং টু জন লক? এগুলো ট্রু নয়। আমারও তো মনে হচ্ছে 2 আর 4 হবে। বাকিরা কি করেছো? তাই করেছি ম্যাম, আসলে ও সহজাত ধারণা তো স্বীকারই করেননি। নো আইডিয়াজ আর ইনেট। হ্যাঁ ম্যাম রক্ত শব্দ শিখে ধরেন। 2 আর 4 আর নট ট্রু, এটাই হবে। 36-এর এ হচ্ছে কারেক্ট আনসার হবে। 36-এর এ হচ্ছে কারেক্ট আনসার। ও, আবার অ্যাক্সিওমেটিক সিস্টেম থেকে প্রশ্ন। A set of axioms is regarded as independent if, হ্যাঁ, কখন একটা অ্যাক্সিওমেটিক সিস্টেমকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়? ঠিক আছে, এই শব্দগুলো অ্যাক্সিওমেটিক সিস্টেমের সাথেই যায়, ঠিক আছে। কখন, কি করেছো? এটার আনসার এ বি সি ডির মধ্যে। আমি যদিও অ্যাক্সিওমেটিক সিস্টেম আমি বলছি না, এই অ্যাক্সিওমেটিক, ইন অ্যান অ্যাক্সিওমেটিক সিস্টেম অ্যান অ্যাক্সিওম ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট ইফ ইট ক্যান নট বি প্রুভেন অর ডিসপ্রুভেন ফ্রম আদার অ্যাক্সিওমস ইন দ্য সিস্টেম, সি ঠিক আছে। করে। আমার মনে হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। আমিও নিজে সি দাগ দিয়ে রাখলাম। অ্যাক্সিওমেটিক সিস্টেম তখনই ইন্ডিপেন্ডেন্ট তাকে বলা হবে ইফ ইট ক্যান নট বি প্রুভেন অর ডিসপ্রুভেন ফ্রম আদার অ্যাক্সিওমস ইন দ্য সিস্টেম। আদার অ্যাক্সিওমস থেকে তাকে প্রুভও করা যাবে না, ডিসপ্রুভও করা যাবে না। হ্যাঁ, তাকে নিশ্চিত করা যাবে না। এটা মনে হচ্ছে সি আনসার হবে কারেক্ট। আমি জানি না, লজিক আরো ভালো স্পেশালিস্ট আছো এখন, যারা লজিক করছো তারা বলতে পারবে। আমার সময় আমি অনেক অ্যাক্সিওমেটিক সিস্টেম এই মুহূর্তে ভুলে গেছি, যেহেতু অনেকদিন প্র্যাকটিস করা নেই। লজিক তো প্র্যাকটিসের জিনিস, প্র্যাকটিস না করলে ভুলে যাবে। সি আমার মনে হচ্ছে কারেক্ট আনসার। ওই তো, ওই শ্রেণীর কোন সদস্যকে ওই শ্রেণীর বাকি কিছু বা সকল সদস্য থেকে নিঃসৃত করা যায় না। ইট ইজ সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটাই হবে। সি হচ্ছে কারেক্ট আনসার।
37-এ সি হচ্ছে কারেক্ট আনসার। 38, অ্যাকর্ডিং টু, এটা তো সোজা প্রশ্ন, অ্যাকর্ডিং টু বৈশেষিক লিবারেশন, বৈশেষিক মতে মুক্তি কিভাবে সম্ভব, ইজ অ্যাটেন্ড বাই তত্ত্বজ্ঞান অনলি প্র্যাকটিসিং দ্য ধর্মস প্রেসক্রাইবড বাই গড, তত্ত্বজ্ঞান অ্যালং উইথ প্র্যাকটিসিং দ্য ধর্মস প্রেসক্রাইবড বাই গড অ্যান্ড নান সি অফ দ্য অ্যাবাভ। হবে, হ্যাঁ, সি হবে সি। ম্যাম। আচ্ছা, ধর্মের অনুশীলনের কথা কি তিনি বলেছিলেন, তত্ত্বজ্ঞানের সাথে ধর্মের অনুশীলন? এ করেছি, এ হবে মনে হচ্ছে। কখনোই কি এটা বলেছিলেন কি? আমার এটা তো জানা নেই। আমি এটা জানি যে তিনি তত্ত্বজ্ঞানের কথা বলেছিলেন, ষোড়শ পদার্থের যে তত্ত্বজ্ঞান, সেই তত্ত্বজ্ঞান থাকা প্রয়োজন। এই তত্ত্বজ্ঞান হলেই, তার সাধর্ম বৈধর্মের তত্ত্বজ্ঞান হলেই তার মুক্তি লাভ করা সম্ভব, নিশ্চয় মুক্তি লাভ করা সম্ভব। এটা ন্যায় দর্শনেও স্বীকৃত, বৈশেষিক দর্শনেও স্বীকৃত। কোথায়, আমি তো কোনো জায়গায় বৈশেষিক দর্শনের আপাতত এটা পাইনি যে যেখানে এটা বলা হয়েছে ধর্মের অনুশীলন দরকার, ঈশ্বর কর্তৃক নির্দেশিত ধর্মের অনুশীলন। আমার পড়ার মধ্যে ম্যাম তো আমি আমিও পাচ্ছি না। পাইছি এটা। কোন জায়গায় আলোচনা আছে এটা? না ম্যাম, কোন ওটা জায়গায়? এ অ্যান্সার হবে, কারণ মানে ন্যায় দর্শনের প্রথম সূত্রেই তো এটা বলা আছে, 16টা পদার্থের তত্ত্বজ্ঞান লাভ একদম, করাই নিঃশ্রেয়স লাভ করা হয়। একদম, ষোড়শ পদার্থের তত্ত্বজ্ঞানের মাধ্যমে নিশ্চয়স লাভ করা সম্ভব। হ্যাঁ, এটা কিন্তু এটা বলা আছে। এটা কোনো জায়গায়, অনেকেই এটা ভুল করবে আসলে, এমন ভাবে ট্রিকি ভাবে তোমাকে অপশনটা দিয়েছে যে তুমি ভুল করবে। তত্ত্বজ্ঞান অ্যালং উইথ দ্য প্র্যাকটিসিং দ্য ধর্ম, তোমার মনে হবে দুটো করলেই হবে, কিন্তু না, এটার উত্তর কিন্তু এ হবে, তত্ত্বজ্ঞান অনলি, অ্যাকর্ডিং টু দ্য বৈশেষিক লিবারেশন ইজ অ্যাটেন্ড বাই তত্ত্বজ্ঞান অনলি। হ্যাঁ, কারণ এখানে কোনো জায়গায় প্র্যাকটিসিং দ্য ধর্ম প্রেসক্রাইবড বাই গড এটা কিন্তু বলা হয়নি। ঠিক আছে, আর 38-এর উত্তর কিন্তু এ হবে। ও, এটা এটা ভালো প্রশ্ন। ইন দ্য ক্যাটেগরিক্যাল সিলোজিজম দ্য ফ্যালাসি অফ ইলিসিট মেজার, অবৈধ সাধ্যদোষ অকার্স আন্ডার আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশনস, কোন কন্ডিশনে অবৈধ সাধ্যদোষ হতে পারে? অবৈধ সাধ্যদোষ কখন হতে পারে, কখন একটা অবৈধ সাধ্যদোষ হয়? চারটে অপশনের কোনটা করেছো? আশ্রয় বাক্যে যে পদ ম্যাম হ্যাঁ, সিদ্ধান্ত যদি আইবচন হয়, সিদ্ধান্ত যদি নঙর্থক আর প্রধান আশ্রয় বাক্য যদি সদর্থক হয়, সিদ্ধান্ত এবং প্রধান আশ্রয় বাক্য উভয় যদি সদর্থক হয়, প্রধান যুক্তি বাক্য আইবচন আর সিদ্ধান্ত যদি এ বচন হয়, বলো, বলে ভালো তো, এটার এ আনসার কি হতে পারে? আচ্ছা, কখন একটা অবৈধ সাধ্যদোষ হয় আমাকে এটা বলো তো। অবৈধ সাধ্যদোষ হবে যখন আমাদের সিদ্ধান্তটা সাধ্য বাক্যটা ব্যাপ্য হলো, কিন্তু সাধ্য মানে হচ্ছে ধরুন ফার্স্ট আশ্রয় বাক্যে গিয়ে মেজর টার্মটা হ্যাঁ, ব্যাপ্য কিন্তু হয়নি, কিন্তু মেজরে গিয়ে অর্থাৎ প্রধান আশ্রয় বাক্যে গিয়ে সেটা ব্যাপ্য ব্যাপ্য হতে হয়নি। পারলো না। সেটা হ্যাঁ, হ্যাঁ, তখন ও হবে ইলেক্ট মেজর। হ্যাঁ, তার মানে হচ্ছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, এটাই তো নিয়ম, তাই তো হ্যাঁ, পাপিয়া? এটাই নিয়ম, এটাই এটাই হ্যাঁ নিয়ম, ম্যাম, নিয়ম, হ্যাঁ। এটাই নিয়ম। এটাই যদি নিয়ম হয়, দ্য মেজর প্রেমিস ক্যান বি আই প্রপোজিশন আর কনক্লুশন যদি এ হয়, দ্য কনক্লুশন ইজ দ্য আই প্রপোজিশন, এটা হবে না। ঠিক আছে, এটা হবে না, এটা উত্তর হবে না, ইলিসিট মেজারের ক্ষেত্রে এটা আমি উত্তর এটা হবে না। ডি অ্যান্সার করেছি, এটা ভেবে অ্যান্সার করেছি যদি কোনো হ্যাঁ ম্যাম যুক্তি, আমিও বি করেছি। যদি কোনো সিদ্ধান্ত এ হলো মানে সেখানে উদ্দেশ্যপদটা ব্যাপ্য হলো, কিন্তু যদি আই হয় মেজর প্রেমিসেসে, সেখানে একদম, আই তো কাউকে ব্যাপ্যই করলো না। দ্যাটস করলো না, ওয়াই এটা ডি জানি। আনসার হবে, এটার জন্য ডি আনসার হবে, দ্য মেজর প্রেমিস ক্যান বি আই প্রপোজিশন অ্যান্ড দ্য কনক্লুশন ইজ এ প্রপোজিশন, তবেই এই ক্ষেত্রে অবৈধ সাধ্যদোষ হবে। এ প্রপোজিশনে গিয়ে হয়তো সাধ্যপদটা ব্যাপ্য হয়ে গেছে, কিন্তু মানে প্রথম আশ্রয় বাক্যটা যেহেতু আই বচন, আর আই বচনে কোনো পদই ব্যাপ্য নয়, তার মানে কোনো পদই ওখানে ব্যাপ্য হচ্ছে না। এবার নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, ইলিসিট মেজার এখানে অবৈধ সাধ্যদোষ হয়ে যাচ্ছে, কারণ সাধ্যপদ সিদ্ধান্তে থাকে আর প্রধান আশ্রয় বাক্যে থাকে। তার মানে সম্পর্কটা সাধ্যপদের প্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের সাথে সম্বন্ধ। ঠিক আছে, বাকি কোনোটাই কিন্তু তার ঠিক মতো নয়। আর দ্য কনক্লুশন দ্য মেজর প্রেমিস আর বোথ অ্যাফার্মেটিভ, এটা তো কোনোদিন হবে না। দ্য কনক্লুশন ইজ নেগেটিভ অ্যান্ড দ্য অ্যাফার্মেটিভ মেজর প্রেমিস, এটাও হবে না। এইটা হবে দ্য কারেক্ট আনসার, দ্য যে মেজর ছটা প্রেমিস ক্যান। যে ছটা ম্যাম রুলস করেছিলাম, সেই হ্যাঁ, ছটা ম্যাম রুলস বলবো। বরুণদার যে ছটা নিয়ম পড়িয়েছিলেন, এটা হ্যাঁ, তার মধ্যে 3rd নম্বর রুলসে ছিল। একদম, একদম, একদম ম্যাম তাই। হ্যাঁ, মহুয়া বলো, মহুয়া বলো।
ম্যাম, আমার মনে হচ্ছে দ্বিতীয়টা হবে। কারণ আশ্রয় বাক্য যদি আই বচন হয়, সিদ্ধান্ত কি করে এ বচন হতে পারে? আর 2 নম্বরেরটা দেখুন, আশ্রয় বাক্য বলছে প্রধান আশ্রয় বাক্য যেহেতু সাধ্য পদটা আসবে, তো সেটা প্রধান আশ্রয় বাক্য হচ্ছে আমরা সদর্থক কিছু একটা ধরবো। আর সিদ্ধান্ত যদি আসে নঙর্থক, তাহলে সেক্ষেত্রে নঙর্থকের সাধ্য পদটা ব্যাপ্য হচ্ছে, কিন্তু যুক্তি বাক্যে সেই পদটা ব্যাপ্য হচ্ছে না, তখনই তো দোষটা হবে। কেমন করে? মনে করো দ্য কনক্লুশন ইজ নেগেটিভ উইথ অ্যান অ্যাফার্মেটিভ প্রধান মেজর যুক্তি বাক্য, প্রেমিস। হ্যাঁ, প্রধান যুক্তি বাক্যটা মনে করো সদর্থক। অ্যাফার্মেটিভ এবারে অ্যাফার্মেটিভ প্রপোজিশন মানে সদর্থক বচন এ আর আই, যা কোনো কিছু আমার মেজর প্রেমিসে আছে, আমি ধরে নিলাম এ বচন আমার মেজর প্রেমিসে আছে, আর আমি ধরে হ্যাঁ, নিলাম আমার কনক্লুশন নেগেটিভ, আমার কনক্লুশন হচ্ছে ই বচন, আমি ধরলাম কনক্লুশন ই বচন, কি করে হবে? অপ্রধান আশ্রয় বাক্যটা যদি ই বচন হয়, অপ্রধান তাহলে তো আশ্রয় সিদ্ধান্ত। বাক্যে যাচ্ছই কেন? অপ্রধান আশ্রয় বাক্যের সাথে তো কোনো সম্বন্ধই নেই এখানে। আমি সাধ্যপদ অবৈধ সাধ্যদোষ দেখছি, আমার অপ্রধান আশ্রয় বাক্যের সাথে কোনো সম্বন্ধ নেই, প্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের সাথে সম্বন্ধ। এইবার আমাকে বলো যে আমি বললাম যে আমার মেজর প্রেমিস হচ্ছে অ্যাফার্মেটিভ এ বচন, আমি এ বচন করেছি আমার মেজর প্রেমিসকে, আর আমি আমার কনক্লুশনকে ই বচন করেছি। হ্যাঁ, নেগেটিভ প্রেমিস বলেছে, নঙর্থক বচন, হুম, না বাচক, এটা ইও হতে পারে আবার ও হতে পারে। হ্যাঁ, তো আমি ই বচন করেছি কনক্লুশন হিসাবে, অসুবিধাটা কোথায় আছে? সেক্ষেত্রে অসুবিধা হবে না। হ্যাঁ, এটার আনসার দ্য মেজর প্রেমিস ক্যান বি আই প্রপোজিশন অ্যান্ড দ্য কনক্লুশন ইজ এ, এটার উত্তর কিন্তু এটা হবে। টুটা কিন্তু টুটা এত ক্লোজ ছিল যে টুটা হুম। কিন্তু মনে হওয়া দরকার ছিল একবার। হুম। হ্যাঁ, কিন্তু যখনই ওটা মানে ফর্মে ফেলে দেখলাম, তখন বোঝা গেল যে না, টুটা বাদ হয়ে যাবে, একমাত্র ডিটাই কনফার্ম হওয়া যাবে। কনফার্ম হবে, আই প্রপোজিশনে কোনো পদই ব্যাপ্য হবে না, যা খুশি বসাও কোনো কিছুই ব্যাপ্য হবে না। আবার এ প্রপোজিশনে গিয়ে একটা তো ব্যাপ্য হবেই, ধরো উদ্দেশ্য স্থানে যেটা থাকবে। ঠিক আছে, তো এটাই একমাত্র আনসার হবে 39-এর। ভালো প্রশ্ন, মানে ভালো প্রশ্ন মানে ইনডেপথ পড়া না থাকলে কারোর পাস করা সম্ভব না, এটাই প্রশ্ন থেকে এটাই বোঝা যায়। 39-এর ডি হচ্ছে কারেক্ট আনসার, এটা তো নিশ্চয়ই সবাই পারবে। 40-এর ডি হচ্ছে কারেক্ট আনসার, 2, 3, 1, 4, তাই তো? হুম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ ক্ষিতি ম্যাম। হচ্ছে ভূত দ্রব্য আর মূর্ত দ্রব্য, মানস হচ্ছে মূর্ত দ্রব্য, আকাশ হচ্ছে ভূত দ্রব্য, আর আত্মা হচ্ছে নাইদার ভূত দ্রব্য নর মূর্ত দ্রব্য। 40-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 41, এইটা একটা ভালো প্রশ্ন, জানো তো অনেকক্ষণ আমি এই প্রশ্নটা নিয়ে বসেছিলাম। হ্যাঁ, আহ, এই যে বার্লিনের তত্ত্ব, Berlin talks about the paradox of positive liberty. Which of the following is not true of this paradox? Isaac Berlin talks about the paradox of positive liberty. Which of the following is not true about the paradox? এবং এই প্যারাডক্সের ক্ষেত্রে কোনটা ঠিক নয়, মানে এত ঘুরিয়ে প্রশ্ন, মানে এই তত্ত্বটাই তো জানা কারোর পক্ষে সম্ভব নয়, পজিটিভ লিবার্টি অনেকেই পড়বে না, বার্লিনের থিওরি, তার মধ্যে আবার দিচ্ছে যে কোনটা ট্রু নয় সেটা বলো। কিছু করেছো এটার আনসার? হ্যাঁ ম্যাম, এটা সি হবে। কেন? প্যারাডক্সটা কল্পনা করছি। কেন সি হবে কেন? দাঁড়াও, না, ওটা সেরকম অ্যান্সার শুরু করেছিলাম কোথায় যেন। দাঁড়াও দেখে বলে দিচ্ছি, আমি বের করে রাখলাম তোমাদের জন্য এটা। কোনটা ঠিক নয় তো? পজিটিভ প্যারাডক্স বলতে বার্লিন কি বুঝিয়েছেন সেটা বোঝাটা খুব দরকার, ঠিক আছে? আচ্ছা, আমি কালকে বোঝাবো, এটার উত্তরটা সি হবে। ঠিক আছে, এটার উত্তরটা পজিটিভ লিবার্টি কি বলছে আমি একটু আগেই বের করে রাখলাম, খুঁজে পাচ্ছি না, দাঁড়াও। পজিটিভ লিবার্টি, বার্লিন বের করে রেখেছিলাম বোঝানোর জন্য, যে হোয়াট ইজ কল পজিটিভ। হ্যাঁ, পজিটিভ লিবার্টি, it is related to democracy as the way of governance and also the liberal rights. এটা such paradox is a fiction of imagination. এটা এটা ভুল অ্যান্সার হবে, আমার মনে হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু আমি এটা দেখে রেখেছিলাম একটা জায়গায়, লিখে রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না পজিটিভ লিবার্টিটা। হ্যাঁ, পজিটিভ লিবার্টি পেটার্নালিজমের সাথে অনেক ক্ষেত্রে সমার্থক করা হয়েছে পজিটিভ লিবার্টিকে। আমি এটা দেখে তোমাকে আরেকবার বলবো, বাট এখানে সি হচ্ছে কারেক্ট আনসার, ইট ইজ নট ট্রু। হ্যাঁ, which of the following is not true of this paradox? C, such paradox is a fiction of imagination. It is not true. ঠিক আছে,
41-এ সি হচ্ছে কারেক্ট আনসার। আমি কালকে আবার দেখে আরেকবার বলে দেবো। এটা ভালো প্রশ্ন, এটা তো তোমাদের আছেও সিলেবাসে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বুকস ইজ লার্জলি বেসড অন কৌটিল্য's অর্থশাস্ত্র? হ্যাঁ, লার্জলি বেসড অন কৌটিল্যের অর্থশাস্ত্রের ওপরে সেটা নির্ভরশীল হচ্ছে কামোন্দকি ও নীতিশার। এটার উত্তর হবে কামোন্দকি ও নীতিশার। এ ইজ দ্য কারেক্ট আনসার। হুইচ, কারণ কামোন্দকি ও নীতিশারে কৌটিল্যের যে রাজ্য শাসন সেই ব্যবস্থাটা পুরোটা কামোন্দকি ও নীতিশারে বর্ণনা করা আছে। হ্যাঁ, তো হুইচ অফ দ্য ফলোইং বুকস ইজ লার্জলি বেসড অন কৌটিল্য's অর্থশাস্ত্র? ইট ইজ কামোন্দকি ও নীতিশার। এটার উত্তর এ হবে। 42-এর উত্তর এ হবে। কে নীতি শতক করে রেখেছে? হবে না, নীতি শতক নীতি ছন্দ কিছুই হবে না। এটার উত্তর নীতিশার, কামোন্দকি ও নীতিশার। 42-এর এ। এটা করো। যে করেছে যার কোশ্চেন সে ভুল করেছে। এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি অকার্স ইন হুইচ ফর্ম অফ ক্যাটেগরিক্যাল সিলোজিজম? ঠিক আছে, ক্যাটেগরিক্যাল সিলোজিজমের কোন ইয়েতে এই এক্সিস্টেন্সিয়াল, কোন ফর্মে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি অকার করে, সাত্ত্বিকতা দোষ হয়? ঠিক আছে, এ বি সি ডি চারটে অপশন, কোনটা করেছো শুনি, তারপর আমি উত্তর বলবো। বি, বি ম্যাম। বি কি ইজ দ্য করেছো? কারেক্ট আনসার। বি ইজ দ্য কারেক্ট আনসার। কারণ বি এর মধ্যে যে এ হ্যাঁ ম্যাম, এ ঠিকই আই ফর্ম বলেছে। আছে, তার চার চার নাম্বার যে মূর্তিটা রয়েছে সেখানে যে এ এ আই ফর্ম আছে, ওটা কি জানো? বারবারা সিলিন্ডারিয়াই ফেরিও সিজারে কেমিস্ট্রি ফেস্টিনো বারোকো ডায়াপ্টি ডিসামিস ড্যাটিসি ফেলাপটন বুকারো ফেরিসান ব্রাহ্মণ টিপ। ব্রাহ্মণ টিপ হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হচ্ছে। ব্রাহ্মণ টিপ সাত্ত্বিকতা দোষে দুষ্ট। ফোর্থ ফিগারের ব্রাহ্মণ টিপ, ব্রাহ্মণ টিপ এ এ আই, ব্রাহ্মণ টিপ এ এ আই ফোর্থ ফিগার, ইট ইজ এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি অকার করেছে এখানে ব্রাহ্মণ টিপের ক্ষেত্রে। আশ্রয় বাক্য সামান্য, সিদ্ধান্ত বিশেষ। ঠিক আছে, এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি অকার করেছে। বি হবে এ এ আই ইন ফোর্থ ফিগার। এ এ আই ইন ফোর্থ ফিগার এখানে এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হয়েছে ব্রাহ্মণ টিপের ক্ষেত্রে। 43-এর বি হচ্ছে কারেক্ট আনসার। তারপর 44 নাম্বার, পাবলিক ইভালুয়েশন অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইজ ডিজায়ারেবল টু ensure its value neutrality, ensure economy of expenditure, ensure promotion of science, ensure its optimum use for public welfare। বলো কোনটা হবে উত্তর? আমার মনে হচ্ছে ডি হচ্ছে উত্তর হওয়া উচিত, তাই তো? মানে বিজ্ঞান এবং প্রযুক্তি জনকল্যাণমূলক বা জনমূল্যায়ন কাম্য, কারণ জনকল্যাণের জন্য সর্বাধিক ব্যবহারকে নিশ্চিত করে। আমার তো এটাই মনে হচ্ছে আনসার। ডি হচ্ছে কারেক্ট আনসার। বি করেছি ম্যাম। হ্যাঁ, ডি হচ্ছে বি কারেক্ট আনসার। করেছি। বিজ্ঞান বা প্রযুক্তি জনকল্যাণমূলক এবং সর্বোচ্চ ব্যবহারকে নিশ্চিত করে। ডি হচ্ছে কারেক্ট আনসার। তারপর বলো, এটা তো পারবে পারবে না জানি না। বিশিষ্টাদ্বৈত বেদান্ত থেকে দিয়েছে, ব্রহ্ম ইজ সেলফ লুমিনাস, সো মায়া ক্যান নট কনসিল ব্রহ্ম ইজ প্রুভড বাই তিরোধানুপপত্তি। এ হচ্ছে কারেক্ট আনসার। ব্রহ্ম সপ্রকাশ, মায়া ব্রহ্মকে কখনো আবৃত করতে পারে না, এটা প্রমাণিত হয় তিরোধানুপপত্তির দ্বারা। যে রামানুজের সপ্তধান উপপত্তি রয়েছে, তার তিরোধান উপপত্তির দ্বারা এটা প্রমাণিত হয় যে ব্রহ্ম সপ্রকাশ, মায়া নামক কোনো কিছু ব্রহ্মকে কখনো আবৃত করতে পারে না। 45-এর এ কারেক্ট আনসার। এত চুপ করে থাকলে ভুলে গেছো নাকি? বুঝতে পারছো না কি হবে? এ করে 45-এর এ কারেক্ট আনসার হবে, তিরোধান উপপত্তি হবে কারেক্ট আনসার। 46, what does the early Wittgenstein mean by philosophy to act as a therapy? Indicate right। আমার দেখা হয়নি, তবুও এই প্রশ্নটা খুব অন্যরকম প্রশ্ন মনে হয়েছে আমার। ঠিক আছে, আহ কি বলছে এখানে? what does the early Wittgenstein mean by philosophy to act as a therapy? কি বলছে এখানে, আনসার কি হবে? কি করেছো? কি করেছো এটার আনসার? ম্যাম বি করেছি। বি? হ্যাঁ ম্যাম। সি কেন? করে দর্শনকে একটি থেরাপি রূপে কাজ করতে হবে। কোন থেরাপি রূপে কাজ করতে হবে দর্শনকে? থেরাপি রূপে তো তখনই কাজ করা যায় যখন রোগ হয়, তাই নয় কি? আমি দেখিনি ম্যাম এই যে প্রশ্নটা। অপশন বলো। বি তে যেটা আছে 4 নম্বরটা, এই যে অধিবিদ্যা প্রসূত বৌদ্ধিক ও অসুস্থতা আচ্ছা আচ্ছা নিরাময়। আচ্ছা আচ্ছা, ও সরি সরি, অপশন বি তে হ্যাঁ 4 নাম্বার অপশনটা আছে, হ্যাঁ। হ্যাঁ, আমারও এটা মনে হয়েছে যে অধিবিদ্যা প্রসূত বৌদ্ধিক অসুস্থতা নিরাময় করা।
এটা আনসার হবে। বি মানে 4 নাম্বার হবে। মানে উইটগেনস্টাইন তো তোমার কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফার। তারা তো ধরো মানে অধিবিদ্যাকে অসুস্থতা প্রসূতই তারা বলেছে। যারা অধিবিদ্যা চিন্তা করে, অধিবিদ্যা চিন্তা নিয়ে পড়ে থাকে, তার অধিবিদ্যা জনিত যে প্রপোজিশন গুলো সেগুলো শারীরিকভাবে মানুষকে অসুস্থ করে। সুতরাং আমার মনে হয়েছে এটা কারেক্ট আনসার, যদিও আমি খুব ভালো করে দেখিনি এই আনসারটা। তো অধিবিদ্যা প্রসূত বৌদ্ধিক অসুস্থতা নিরূপয় করা, আমার তো তাই মনে হয়েছে। বি হচ্ছে কারেক্ট আনসার, আমার মনে হচ্ছে তাই বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, আরেকবার দেখতে হবে, কিন্তু এটা টিক দিয়ে রাখো, কালকে দেখে নেবো। ঠিক আছে, কালকে আরেকবার দেখে নেবো, কিন্তু আমারও মনে হচ্ছে বি কারেক্ট আনসার। এটা করো, এটা তো সোজা। 47 নাম্বার, বি হচ্ছে কারেক্ট আনসার। রঘুনাথ শিরোমণি, 4 নাম্বার, পদার্থ তত্ত্ব নিরূপণ। গঙ্গেশ উপাধ্যায়, তত্ত্বচিন্তামণি। ধর্মরাজ অধ্বরীন্দ্র, এটা হচ্ছে 1 নাম্বার, তত্ত্বার্থ সূত্র। আর আচার্য উমাশ্বতী, এটা হচ্ছে বেদান্ত পরিভাষা। ভুল বললাম? দাঁড়াও, ভুল বললাম। হ্যাঁ, তত্ত্বার্থ সূত্র হচ্ছে তোমার আচার্য উমাস্বামী। 2 নাম্বার হচ্ছে কারেক্ট আনসার, 4-3-2-1। 4-3-2-1। ঠিক আছে, ধর্মরাজ অধ্বরীন্দ্র হচ্ছে বেদান্ত পরিভাষা, আর আচার্য উমাস্বামী হচ্ছে তত্ত্বার্থ সূত্র। 47-এর বি হচ্ছে কারেক্ট আনসার, দেখে নেবে সবাই। 48, বি। হ্যাঁ বলে দিলে হয়ে গেল। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট গুড অ্যাকর্ডিং টু সক্রেটিস? নলেজ। মেটেরিয়াল প্রসপারিটি নয়, স্পিরিচুয়াল প্লেজার নয়, মেকিং ম্যাক্সিমাম মেরিমেন্ট ইন লাইফ, না নয়, আর নলেজ। 48-এর বি হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, 49 আমি দেখিনি, 49 কালকে দেখে বলে দেবো, দেখা হয়নি, এতটা সময় পাইনি আমি আজকে। আর 50 নাম্বার, 50 নাম্বার হচ্ছে দ্য টার্ম টোটাল রেভলিউশন, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ। এটাই জয়প্রকাশ তো। নারায়ণ, সম্পূর্ণ ক্রান্তি তিনি তাকে বলেছেন। টোটাল রেভলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম অফ জয়প্রকাশ নারায়ণ। হলো 50টা প্রশ্ন। তার মধ্যেও কিছু কিছু দু একটা জিনিস বাদ থেকে গেল, আমি দেখার সুযোগের অভাবের জন্য আমি করতে পারিনি, কিন্তু প্রশ্ন দেখে এটাই বলার যে ভেতর থেকে পড়াশোনা করা ছাড়া এটার কোনো গতি নেই পাশ করার। না নেট না সেট। আমার তো নেটের থেকে সেটের কোশ্চেনটা বেশি জটিল বলে মনে হলো। আমি জানি না, পরীক্ষা তো ম্যাম দিচ্ছ নেটের থেকে তোমরা। সেট কঠিন হয়েছে, বললাম না ম্যাম কালকে যে নেটের থেকে সেট কঠিন হয়েছে। হ্যাঁ, প্রশ্ন দেখে আমার অপেক্ষাকৃত অনেক জটিল বলে মনে হলো প্রশ্নটা। ম্যাম জটিলতা বলছি সহকারে সেটে, প্রশ্ন হয়েছে, হ্যাঁ। ম্যাম বলছি সেটে ওই গোল গোল করতেই তো টাইম চলে যায়, ওইটার জন্যই আতঙ্কে থাকি আমরা যে 1 মিনিটের মধ্যে প্রশ্ন দেখি গোল গোলটা কমপ্লিট করতে হবে। ওই গোল গোল করতেই টাইম চলে যায়। আর ডেপতে পড়া না থাকলে না চার মানে মাথার উপর দিয়ে যায় আমি যা লেখাগুলো। এটা দেখলাম যে ডেপথে পড়া না থাকলে কোনো শর্টকাট পদ্ধতি এইসব চাকরির ক্ষেত্রে আর কিছু হবে না। হুম, না কোনো ম্যাম। শর্টকাট মেথডে কিছু হবে না, প্রচুর পড়তে হবে, নিজেকে পড়তে হবে, টিচারের কাছে পড়তে হবে, এবং সবটাই পড়া বিষয় ম্যাম হবে। পরীক্ষার সময় টাইম কনজিউমিংটাও জরুরি, মানে ওই টাইমের মধ্যে অতটুকু পার হেড একটা কোশ্চেনের পেছনে আমি কতটুকু টাইম দেব, তার বেশি আমি যাব না, মানে ওটার একটা প্র্যাকটিস দরকার, না হলে আমার আমার এখানে আমার গিয়ে এই খুব সেটের অসুবিধে হয়। সেটের ফিলোসফির প্রশ্ন আমাকে যথারীতি খুব ডিসঅ্যাপয়েন্ট করছে। আমার প্রশ্নটা ঠিক মানে কেমন যেন লাগছে, যে খুব ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রশ্নটা দেখে আমার মনে হচ্ছে। হ্যাঁ, অন্যরকম ভাবেও প্রশ্নটা সুন্দরভাবে করা যেত। হ্যাঁ, কিন্তু খুবই জটিল ভাবে, খুবই কনসেপচুয়াল প্রশ্ন, একদম ভেতর থেকে। আমি বিশেষ করে প্লেটো এত সুন্দর করে পড়া, তার মধ্যে মেনর প্যারাডক্স দিয়েছেন ওখান থেকে, যদিও আনসারটা বোঝা যাচ্ছে যে কি আনসার করা যাবে, এবং রেসপেক্টেড প্রফেসররাই প্রশ্ন করেছেন, সুতরাং সেক্ষেত্রে কোনো বলার কোনো জায়গাই থাকে না বা অধিকারই থাকে না সেখানে। কোশ্চেনটা আমি কোশ্চেন দিয়েছি গ্রুপে, দেখো কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তবুও ভালো কোশ্চেন, অনেক কিছু জানা যাচ্ছে। হ্যাঁ, তো এতটা অবধি আজকে থাক। কালকে আবার আমরা বসবো, 51 নাম্বার থেকে আর প্রিভিয়াস 2-3টে প্রশ্ন যেটা বাদ আছে সেটাও আমরা আলোচনা করব। হ্যাঁ, পড়ো পড়ো, পড়া ছাড়া আর কোনো সেকেন্ড অপশন নেই। শর্মিষ্ঠা বলো। ম্যাম বার্লিনের কোয়েশ্চেনটা একটুখানি দেখে রাখবেন ম্যাম। বার্লিনের প্রশ্নটা দেখে রাখো, ঠিক আছে। বার্লিনের প্রশ্নটা আমি দেখেও ছিলাম,
ঠিক আছে? আমি বার্লিনের প্রশ্নটা তুমি আরেকবার মনে করবে তো, আর কি কি প্রশ্ন বাদ গেল আমাকে একবার মনে করবে, আমি আরেকবার দেখে নেবো। ঠিক আছে? পরের দিকের প্রশ্নগুলো আমার মনে হচ্ছে একটু সহজ মনে হয়, প্রথম দিকের গুলো একটু জটিল ছিল মনে হয়। ইমোটিভিজম দিয়েছে, অনেক কিছু দিয়েছে। পারবে পারবে, পরের প্রশ্নগুলো মনে হয় সোজা এখনকার থেকে, মানে এতগুলো যত আলোচনা করলাম। ঠিক আছে? এই তো সোজা প্রশ্ন দিয়েছে না, হুইচ অফ দ্য ফলোইং ফিলোসফার হেল্ড দ্যাট এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ এক্সপ্রেসিং নাম্বারস, থেলস, পিথাগোরাস, অ্যানাক্সিগোরাস, অ্যানাক্সিমেনিস। সোজা প্রশ্ন, এর পরের দিনে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আজকের প্রশ্নগুলো ওই ওয়াই সিরিজের একটু জটিল ছিল, আমিও অনেকক্ষণ ধরে দেখছিলাম এগুলো। ঠিক আছে? কালকে আমাদের আবার বসবো, আজকের ক্লাসটা ইউটিউবে যাবে, যদিও মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর আমি ভুল বলেছি, হাজারবার ভুল বলতে পারি, লাখবার ভুল বলতে পারি। ঠিক আছে? তো বাপ্পা মানে কে, কি জানো? বাপ্পা মানে হচ্ছে, ম্যাম সব্যসাচী বলছি। বলো সব্যসাচী। দীর্ঘদিন বাদে হুম। সব্যসাচীর সাথে কথা, কেমন আছো সব্যসাচী? হ্যাঁ ম্যাম ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি। পড়াশোনা চলছে? হ্যাঁ ম্যাম, কোশ্চেনটা কেমন পরীক্ষা মিলাচ্ছিলাম হয়েছে? ম্যাম। কোশ্চেনটা মেলাচ্ছিলে, ম্যাম মিলিয়ে মোটামুটি কটা হয়েছে, মেলাতে হ্যাঁ পারলে? হ্যাঁ, 34টা হয়েছে। এর মধ্যে 34টা হয়েছে আজকে যতগুলো মেলালে? হ্যাঁ হ্যাঁ। কালকে পেপার 1 মিলিয়ে দিয়েছি, একবার দেখে নিও। হুম, ঠিক আছে কালকে ম্যাম। পেপার 1 মিলিয়ে দিয়েছি, ওটা ইউটিউবে আছে, ওটা দেখে নিও। আর বাকিগুলো দেখো কতগুলো মিলছে। ঠিক আছে? আর বাকিগুলো আমার মনে হচ্ছে সোজা প্রশ্ন ওয়াই সিরিজের, এতটা কঠিন নয়, এতটা জটিল নয়, এতটা যতটা দেখলাম এতক্ষণ অব্দি আমরা। ঠিক আছে? চলো কালকে ক্লাসে আবার আমাদের দেখা হবে, আমিও একটু প্রশ্নগুলো নিয়ে বসি, একটুখানি দেখি। ঠিক আছে? পড়ো, ভালো করে পড়ো, পড়া ছাড়া অপশন নেই, পরীক্ষা দেওয়া ছাড়া অপশন নেই। আমি একটা জিনিস ঠিক করেছি, সেটা আমি তোমাদের বলি, সেটা আমি ভেবেছি 2000 সাল থেকে, একটু সময় লাগবে 1-2 মাস, 2000 সাল থেকে 2023 সাল অব্দি সমস্ত প্রশ্ন, ইয়ারের প্রশ্ন সাফল করে দর্শন পরিবারের যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটাই দেওয়া থাকবে, যাতে তোমরা 1000 বার করে পরীক্ষাগুলো দিতে পারো, আনলিমিটেড টাইম পরীক্ষাগুলো দিতে পারো। হ্যাঁ, যত বেশি করে পরীক্ষাগুলো দেবে, তত বেশি কোয়েশ্চেন সম্পর্কে সচেতন হবে। ঠিক আছে? তো পড়াশোনা আর পরীক্ষা দুটোই তো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর ওখানে যদি পরীক্ষাগুলো দিতে থাকো কন্টিনিউয়াসলি, আর সপ্তাহে একদিন করে টোটাল নেট সেটের মতো পরীক্ষা হবে, টোটাল, মানে নেট সেটে দুটো কোশ্চেনই দেবো, একটু সময় লাগবে কারণ ওগুলো সব টাইপ করতে হবে। ঠিক আছে? ওগুলো টাইপ করে সঠিক আনসার বসিয়ে তবে আমাকে প্রশ্ন দিতে হবে। আর প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা হবে, যেখানে পেপার 1 আর পেপার 2 যেমন তোমরা নেট সেটে গিয়ে পরীক্ষা দাও, প্রত্যেকটা সপ্তাহে একটা দিন করে ওই পরীক্ষাটা হবে সবার ক্ষেত্রে। ঠিক আছে? সবাই ওই পরীক্ষাটা দিতে পারবে একটা টাইমে, নেটে পেপার 1 দেন পেপার 2, একসাথে দুটো পরীক্ষা হবে। তাহলে কি হবে, পরীক্ষা দেওয়ার অভ্যাসটা তৈরি হবে, হ্যাঁ ভয় ম্যাম। পাবে না পরীক্ষা দিতে গিয়ে। ওই দুটো একসাথেই পরীক্ষাটা হবে, প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট দিন ধার্য করা থাকবে যেদিন এই পরীক্ষাটা হবে। হ্যাঁ, কমপ্লিট টানা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা যেটা তোমার নেটে থাকে সেই অনুযায়ী এখানে পরীক্ষা হবে। ঠিক আছে? চলো ম্যাম হ্যাঁ বলো। বলছি, পরীক্ষা দেওয়ার অভ্যেসটা না থাকলে কি হয় ম্যাম, জানা জিনিসও মানে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যায়, বা ভুল হয়ে তখন যায়। মাথা কাজ করে না, যে টাইমটা চলে যাচ্ছে, এতক্ষণ ধরে ভাবছি তাও পারছি না, মানে এই করে আর কি চলে যায় আর কি। তারপরে বাড়ি এসে মনে পড়ে, এ বাবা এটা এত সহজ ছিল, করে আসলাম না, এইরকম। একদম। হবে পরীক্ষা, নেক্সট সপ্তাহ থেকেই হবে, আমি দেখছি এই সপ্তাহে আমি রবিবার আপকামিং সানডেতে পরীক্ষাটা নিতে পারি নাকি আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আমাকে তো ধরো এমনি এমনি তো পরীক্ষা হবে না, সমস্ত প্রশ্নপত্র রেডি করতে হবে, সেগুলোকে রিসাফেল করতে হবে। ঠিক আছে? অনেক ব্যাপার আছে। চেষ্টা চলছে, ধরো অলরেডি প্রশ্ন তৈরি হওয়া শুরু হয়ে গেছে, ধরো পেপার 1 প্লাস পেপার 2 দুটোই একসাথে, এই একটা ছাড়া অন্যটাকে এগোনো যাবে না। ঠিক আছে? তো আজকে তোমরা সবাই দর্শন পরিবারের অ্যাপটা ডাউনলোড করে নাও। হ্যাঁ, পরীক্ষা নেওয়া অলরেডি স্টার্ট হয়েছে। হ্যাঁ, তো ওই পরীক্ষাগুলো দিতে থাকো, সুবিধা হবে তোমাদের জন্য, সবার জন্য। আর কোনো কোশ্চেন যদি আজকের মনে হয় যে আমি ভুল বললাম, ভুল বলতে পারি, অনেক তথ্য আমার জানা থাকে না, সেক্ষেত্রে তোমরাও নিচে লিখে দিও যে কোন প্রশ্নের কোনটা কারেক্ট আনসার হবে, সেটা আমিও দেখে নেবো। ধরো আমি আজকে ক্লাস রেকর্ডিংটা এখানে স্টপ করছি, আর কালকে আমাদের আবার দেখা হবে রাত 9টার সময় বাকি 50টা প্রশ্ন সহকারে। ঠিক আছে? তো দাঁড়াও, ক্লাস রেকর্ডিংটা আমি অফ করছি।